গতদিন দেখেন যে ইনসার্ট তো করতে পারছিলাম, তাই না? গতদিন কিন্তু আমাদের ডাটাবেসে ডাটা আমরা ইনসার্ট করতে পারছিলাম। যদি বিশ্বাস না হয় আজকে একটা ইনসার্ট করে দেখতে পারি। যে এটা ছিল আমাদের ফর্ম, এই ফর্মের মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করছিলাম। দেখেন তো আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমাদের দেখাচ্ছিল ডাটা সেট সাকসেসফুলি। এখন যদি আমরা এটা আউটপুট দেখতে চাই তাহলে দেখেন যে আমাদের আরেকটা ইউআরএল ওপেন করতে হবে। সেক্ষেত্রে আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 16 ডিসপ্লে। এখন ডিসপ্লে পেতে দেখেন যে আমরা আউটপুটগুলো দেখতে পারছি, বাট সুন্দরভাবে দেখতে পারি না, এই তো সমস্যা। গতদিন মানে এই পর্যন্ত ছিল, তারপরে বলছিলাম যে আজকে দেখাবো। তো দেখেন যে এবার আমাদের কাজ করতে হবে ডিসপ্লে পেজ নিয়ে। আমাদের যেখানে আমরা ডাটাগুলো ডিসপ্লে করছি আমাদের সেখানে একটা টেবিল বানাতে হবে। এখন টেবিল আবার কী দিয়ে বানাবো, HTML কোড না PHP কোড? টেবিল আমরা কোন কোড ইউজ করে বানাই, HTML কোড ইউজ করে না PHP কোড? এখন HTML কোড ইউজ করে যদি টেবিল বানাই, টেবিল বানাইতে পারবেন তো? কনফিডেন্স আছে সবার যে হ্যাঁ টেবিল বানাইতে পারবো? আচ্ছা দেখেন তো আমাদের ওয়ারেন্টি ডিসপ্লে, এখন টেবিল বানাইলে আমাদের ডিসপ্লে পেজেই বানাইতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে পেজটা আমরা ওপেন করি। এখানে দেখেন যে আমাদের যে ফর ইচ একটা লুপ নিয়েছিলাম, এই লুপের মাধ্যমে আমাদের ফাংশনের মতো যে ডাটাগুলো আমরা পাচ্ছিলাম সেই ডাটাগুলো রান টাইমে কপি করে নিচ্ছি ভেরিয়েবলের মধ্যে। ভেরিয়েবলের নেমটা কি, আইটেম। এখন আইটেমের আইডির মধ্যে আমাদের আইডি নাম্বারগুলো ছিল, আর নেমের মধ্যে আমাদের ওয়ারেন্টির যে নেমগুলো ছিল সেগুলো ছিল। এখন আমাদের একটা টেবিল বানাইতে হবে। টেবিল কীভাবে বানাবো, এখানে দেখেন যে PHP স্ট্রাকচার শুরু, স্ট্রাকচার শেষ। আমরা কিন্তু PHPর বাইরে টেবিল বানাইতে পারতেছি না, আমাদের টেবিলটা বানাইতে হবে অবশ্যই PHPর মধ্যেই। তো সেই ক্ষেত্রে আমাদের HTML কোড আমরা যা ইউজ করি সেটা স্ট্রিং হিসাবে ইউজ করতে হবে। তো আমরা যেহেতু টেবিল বানাবো প্রিন্ট করতে পারি যে প্রিন্ট টেবিল। এখন টেবিলের মধ্যে ফার্স্টে কি থাকবে, আমরা টেবিলটা শুরু করলাম, টেবিলটা আগে শেষ করি। দেখেন আমরা টেবিলটা শুরু করছি এবং টেবিলটা শেষ করছি। এখন শুধু টেবিল শুরু শেষ করলে কি আমার টেবিল ক্রিয়েট হবে? আমার টেবিলের মধ্যে রো লাগবে, কলাম লাগবে, তারপর না টেবিল হবে। তো ফার্স্টে আমার যেটা আছে যে আমার টেবিলের যে কলাম নেমগুলো থাকবে আমি চাচ্ছি ওইগুলো ফিক্সড থাকবে। তো একদম ফার্স্টে টেবিলের পরে আমি একটা রো বানাই, সেটা হচ্ছে টিআর শুরু টিআর শেষ। এরপর আমি লিখতে পারি TH শুরু TH শেষ। এখন আমার কলাম কয়টা হবে, আমাদের টেবিলে তো কলাম আছে দুইটা, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের TH কয়টা হবে, দুইটাই হবে। এখন দেখেন এগুলো ওপেন করতে পারছেন কিনা, ফাইল আছে, এই ফাইল কি সবার কাছে আছে? নেট নাই, কাজ করার জন্য কি নেট লাইনের দরকার আছে? এখনো জ্যাম, ওটা মনে হয় অ্যাপাসি সম্ভবত রান হবে না, অ্যাপাসি বেশিরভাগই কাজ করবে না আবার উইন্ডোজ না দেওয়া পর্যন্ত, যেহেতু VMware ওপেন হয়। তো আনইনস্টল করলে তো আবার সমস্যা, একটু আগে ইনস্টল করে গেছে, আপনি আবার আনইনস্টল করবেন, আবার একজন এসে আবার ইনস্টল করবে। ওটা অফ করে দেখেন, সার্ভিস থেকে ওটা অফ করে দেন, VMware যেটা আছে ওটা স্টপ করলে রান হয় না।
এখন ধরুন যে আমরা একটা টেবিল বানাবো, টেবিলের আমাদের যে টেবিল কমান্ডটা আছে এটা তো HTML কোড, যেহেতু HTML কোডটা আমরা দেখেন তো পিএসপির স্ট্রাকচার শুরু স্ট্রাকচার শেষ, এই HTML কোডগুলো আমরা যেহেতু পিএসপির মধ্যে লিখতেছি তো সেই ক্ষেত্রে আমাদের HTML কোডটা অবশ্যই স্ট্রিং হিসাবে লিখতে হবে। ফার্স্টে দেখেন আমরা যে পেজ বানাইছিলাম ডিসপ্লে পেজ, এখানে ডাটাগুলো আমরা ডিসপ্লে করতেছি, কিন্তু ডাটা পেজে যেভাবে টেবিল আকারে সাজানো আছে এখানে কি টেবিলগুলো মানে ডাটাগুলো কি সাজানো আছে? একটা পর একটা চলে আসতেছে। তো আমরা চাচ্ছি যে এটা সাজাবো, এখন সাজাইতে হলে অবশ্যই আমাকে টেবিল বানাইতে হবে, না হলে কিছু করার নাই। এখানে পাঁচটা রান হলে দেখেন দুজন একটা শেয়ার করেন। রান হয়নি কোন কয়টা? আপনার একটা হয়নি, পিছনে একটা। আর সবার কি রান হয়েছে? আপনারটাও রান হয়নি। সার্ভিসগুলো অফ করে দিয়ে দেখছেন, তারপর রান অফ হয় না। এখন দেখেন যে টেবিলটা আমরা আপাতত সাজাই, যাদের পিসিতে প্রবলেম আছে রান না হলে তার কিছু করার নাই, সেক্ষেত্রে একটু দেখতে পারেন। আর যেহেতু এটা রেকর্ড আছে বাসায় যে একটু প্র্যাকটিস করলেই হবে। আর সবচেয়ে একটা আওয়াজ আছে যে আপনারা এখন নতুন শিখতেছেন, বাসায় দিয়ে কাজ করতে গেলে ইউরো দেখাবে যে একবার দেখা দুইবার ইউরো দেখাচ্ছে, রাগবার করে রেখে দিয়ে উঠে পড়লাম, এটা কিন্তু আপনাদের লস হবে। সেক্ষেত্রে দেখেন তো চেষ্টা করেন, যদি ইরোর আসে, ইরোর আসবে মাস্ট বি, যদি আসে সমাধান করার চেষ্টা করেন। যদি না হয় তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু মেল অ্যাড্রেস তো আছে সবার কাছে, আমার মেল অ্যাড্রেস আছে না, মেল করলে দেখা যাচ্ছে তো যদি আমি সময় পাই ওটা দেখে দিলাম, অথবা ফেসবুকেও দিতে পারেন। আপনার একটা গ্রুপ পেজ করে নেন, সেটা আপনাদের জন্য বেটার হয়। আমার সকালের পর যারা ছিল ওরা নিজের একটা গ্রুপ পেজ করছে, যাদের যার যার প্রবলেম হয় ওই জায়গায় পোস্ট দেয়, ওরাই সমাধান করে, না পারলে আমি করি। আচ্ছা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এখানে দেখেন যে আমাদের যে ডাটাগুলো আছে, আমাদের মেন উদ্দেশ্য ডাটাগুলো সাজাইতে হবে। কারণ কি আমাদের যে ডিসপ্লে পেজ, আমাদের প্রোডাক্টের যে পেজটা আমরা করছিলাম ইন্ডেক্স পেজ মনে আছে, ইন্ডেক্স পেজটা কিন্তু আমরা সুন্দরভাবে সাজাইছিলাম তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের এখানে যে ডিসপ্লে পেজটা হবে এই পেজটা সেম ওইটার মতোই হবে, কিন্তু আপাতত যেহেতু আমরা প্রোডাক্ট টেবিল নিয়ে কাজ করতেছি না, তো আমরা যে ডাটাগুলো পাচ্ছি এগুলো আপাতত টেবিল আকারে সাজাবো। এখন দেখেন আমরা যদি ডাটা পেজে দেখি, ডাটা পেজে যাই, এখানে ওয়ারেন্টি টেবিলে ক্লিক করি, তাহলে দেখেন যে এখানে ডাটাগুলো যা আছে সবগুলো সিরিয়ালে আছে, সাজানো আছে। আমার সব আইডিগুলো আইডির আন্ডারে আছে, নেমগুলো সব নেমের আন্ডারে আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের যে ডিসপ্লে পেজ হবে সেই ডিসপ্লে পেজটাও এরকমই হবে, যে আইডির আন্ডারে সব আইডিগুলো থাকবে আর নেমের আন্ডারে সব নেমগুলো থাকবে। সেক্ষেত্রে দেখেন যে আমরা টেবিল শিখছি, টেবিলটা একদম ইজিভাবে করা যায়। অথবা যদি আমরা মনে করি যে টিআর ইজিতে করবো আর কি, যে ক্লাস ডিপ ডিক্লেয়ার করে করে ক্লাস ধরে সিএসএস কোড করে কাজ করবো, সেটাও করতে পারি। তবে সেটা থেকে এটা খুব ইজি হয়। তো দেখেন যে আমাদের যে ফর ইচ লুপ আছে, এই লুপটা যখন একবার ঘুরতেছে আমাদের একটা রো ক্রিয়েট হচ্ছে, যখন দুইবার ঘুরতেছে তখন দুইটা রো ক্রিয়েট হচ্ছে। তো আমরা টেবিলটা শুরু করব এই যে ফর ইচ লুপ আছে এই লুপের উপরে। তো দেখেন যে আমি এখানে টেবিল ট্যাগটা শুরু করছি। এখন যেহেতু টেবিলটা আমাদের HTML ট্যাগ, HTML ট্যাগটা আমরা লিখতেছি কোথায়, আমাদের পিএসপি স্ট্রাকচার শুরু শেষ, তারপরে এই পিএসপি কোডের মধ্যে আমরা HTMLটা লিখতেছি। তো HTML ট্যাগটা যদি আমরা পিএসপির কোডের মধ্যে লিখতে যাই তাহলে সেই ট্যাগটা অবশ্যই আমাদের স্ট্রিং হিসাবে লিখতে হয়। এখন দেখেন আমি এই টেবিল যে ট্যাগটা লিখছি এটা স্ট্রিং হিসাবে লিখছি, যে ফার্স্টে প্রিন্ট লিখছি, এরপরে সিঙ্গেল কোটেশন শুরু শেষ, তার মানে এর মধ্যে যেটা আছে এটাকে একটা স্ট্রিং হিসাবে কাউন্ট করবে। টেবিল শুরু করছি একদম দেখেন যে ফর ইচ লুপ যেখানে শেষ তার নিচে আমি টেবিলটা শেষ করছি। কারণ আমার টেবিল তো আর বারবার রিপিট হবে না, আমার এক একটা রো বারবার রিপিট হবে। যে ডাটাবেজে যদি 5টা ডাটা থাকে তাহলে রো হবে 5টা, ডাটাবেজে যদি 10টা ডাটা থাকে তাহলে রো হবে 10টা। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের যে প্রিন্ট আছে, প্রিন্টের পরে আমরা টেবিলটা শুরু করছি আর লুপের পরে আমরা টেবিলটা শেষ করছি। এরপরে দেখেন যে টেবিলের নিচে সামনে যে আছে তার কাছে দিয়ে দেবেন।
টেবিলের পর আমরা একটা টিআর নিছি, এটা আমাদের ফিক্সড। নর্মালি দেখেন যে আপনি যখন ডাটাবেস দেখবেন, এখানে আপনার যে কলামের নেমগুলো আছে, এটা তো আপনার কলাম নেম। এখন কলাম নেমটা দেখেন যে আপনার ফিক্সড আছে। আপনার তো এই যে রোগুলো আছে, এই রোগুলো ডাইনামিক, যে আপনি যখন একটা ডাটা ইনসার্ট করবেন তখন রোগুলো বাড়তেছে। আর কিন্তু আপনার এই দুইটা জিনিস কিন্তু একদম ফিক্সড। আপনার এই একটা ফার্স্ট যে রো আছে, এই রোটা একদম ফিক্সড অবস্থায় আছে। তো আমরা ওরকম একটা ফিক্সড রো বানাইতে যাচ্ছি, যেটা টেবিলের নিচে এবং আমাদের ফরিসের উপরে। যে আমরা এখানে যে রোটা বানাবো, এই রোটা আমাদের ফিক্সড থাকবে। এবং রো এর মধ্যে দেখেন যে টিডির পরিবর্তে আমি টিএইচ দিছি। টিডি আর টিএইচ এর মধ্যে পার্থক্য এইটাই যে টিডি দিলে টেবিল ডাটা আর টিএইচ দিলে টেবিল হেডার। এখন টেবিল হেডার আর টেবিল ডাটার মধ্যে পার্থক্য কী? যে আমরা যদি টিডি দিতাম তাহলে দেখেন যে টেক্সটটা আমরা মাঝখানে দিছি, এই টেক্সটটা কিন্তু আমার কলামের যে কোনো এক সাইডে থাকতো এবং সেটা ফন্ট স্টাইল হতো নর্মাল। আর আমি যদি টিএইচ দিয়ে রাখি তাহলে এটার ফন্ট স্টাইল হবে বোল্ড এবং টেক্সটটা আমার কলামের মাঝে থাকবে, আর কি মাঝ পজিশনে থাকবে। তো আমি একবারে সিএসএস কোড আর করতে চাচ্ছি না, যার কারণে একবারে টিএইচ দিয়ে দিয়েছি। তো দেখেন তো এখানে আমার কলাম হবে কয়টা? দুইটা। একটা হচ্ছে টিএইচ শুরু শেষ, এটা নেম দিয়েছি সিরিয়াল, যে এখানে সব আইডিগুলো থাকবে 1 2 3 4। আর তারপরে যেটা আছে এটা হচ্ছে নেম, যে এখানে সব 1 ইয়ার ওয়ারেন্টি, 2 ইয়ার ওয়ারেন্টি টেক্সটগুলো থাকবে। আমার টিআরটা শুরু, টিআরটা শেষ। দেখেন তো আমি একটা টেবিল ক্রিয়েট করতেছি, টেবিলের মধ্যে আমার যে একটা টিআর আছে এটা হচ্ছে ফিক্সড। সমস্যা কোনো? টেবিল যদি করে থাকেন, ওই সময় যদি টেবিলটা বুঝে থাকেন তাহলে এটা কোনো ব্যাপারই না। দেখেন এই দুটা লাইন কমপ্লিট কিনা। টেবিলটা শুরু করছি, শেষ করছি, প্লাস একটা রো ক্রিয়েট করছি। এরপরে দেখেন যে আমার এখানে যতগুলো ফর ইচ আছে, আমার টেবিলে যতগুলো ডাটা পাবে ঠিক ততটা রো ক্রিয়েট হবে। এখানে দেখেন যে আমার যে লুপটা আছে, এই লুপটা কতবার ঘুরবে। ডাটাবেজে এই টেবিলে যতগুলো ডাটা থাকবে লুপটাও ঠিক ততবার ঘুরবে। এখানে দেখেন যে কয়টা ডাটা আছে? 21টা। তো আমার লুপটাও কিন্তু 21 বার ঘুরবে। এখন কথা হচ্ছে যে এখানে আমি রো বানাবো, কয়টা রো বানাবো? আমি কি 21টা রো বানাবো? এখন আমি নর্মালি 21টা রো বানাই দিলাম। বানানোর পরে দেখলাম যে আমার ডাটা ইনসার্ট হয়ে গেছে আরও বেশি, 50টা 100টা। যদি আমার 1000 ডাটা থাকে তো সেক্ষেত্রে আমি রো বানাবো কত? এখানে দেখেন যে আমাদের রো সব এতগুলো বানানোর দরকার নাই, আমরা কাজ করবো ডাইনামিক। রো বানাবো একটা, যদি ডাটাবেজে 5টা ডাটা থাকে তাহলে রো 5টা ক্রিয়েট হবে। যদি ডাটাবেজে 10টা ডাটা থাকে তাহলে রো ক্রিয়েট হবে 10টা। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের যে ফর ইচ লুপ আছে, এই লুপের মধ্যে আমরা একদম ফার্স্টে প্রিন্ট করব। প্রিন্ট কি ক্রিয়েট করব? এটা ক্রিয়েট করবো হচ্ছে টিআর, যে টেবিল রো। টিআরটা শুরু করি, টিআরটা শেষ করি। এটা কিন্তু আমি ফর ইচ লুপের মধ্যে কাজ করতেছি। এখন দেখেন যে টিআরটা শুরু করছি, টিআরটা শেষ করছি। এখানে যে আইডিগুলো আছে, যে নেমগুলো আছে, এগুলো তো আমার কলামের মধ্যে দিতে হবে, তাই না? এখন ফার্স্টে একটা রো থাকবে, রো এর মধ্যে কলাম থাকবে, সেই কলামের মধ্যেই তো আমরা ডাটাগুলো দেবো না। কলাম না ক্রিয়েট করে আমরা ডাটা ইনসার্ট করে দেবো, কাজ হবে? আমাদের আগে রো ক্রিয়েট করতে হবে, রো এর মধ্যে আগে কলাম ক্রিয়েট করতে হবে, তারপরে সেই কলামের মধ্যে আমরা ডাটা রাখতে পারবো। তো সেক্ষেত্রে দেখেন যে আমি তো রো ক্রিয়েট করছি, টিআর শুরু টিআর শেষ, এর মধ্যে এই দুইটা ডাটা থাকবে। এখন শুধু এই ডাটার ফার্স্টে টিডি শুরু করতে হবে এবং ডাটার লাস্টে টিডিটা শেষ করতে হবে। এখন দেখেন তো আমাদের যে টিডি যেটা আছে আর কি, যে HTML কোড যেটা আছে, এটা তো আমাদের অবশ্যই স্ট্রিং হিসাবে লিখতে হবে। তো আমি এখানে একটা টিডি শুরু করলাম আর এটার পরে টিডিটা শেষ করলাম। কিন্তু এখন মেন প্রবলেমটা হচ্ছে দেখেন যে এটা একটা স্ট্রিং, এটা একটা ভেরিয়েবল হিসাবে কাজ করতেছে, আবার এটা একটা স্ট্রিং। এখন তিনটা জিনিস কিন্তু আমরা একসাথে প্রিন্ট দিতে যাচ্ছি। সামনে দেখেন তো প্রিন্ট কমান্ড আছে কয়টা? একটা। তো সেক্ষেত্রে দেখেন যে ভেরিয়েবল আর স্ট্রিং এই দুটার মাঝে একটা কনক্যাটিনেশন অপারেটর দিতে হবে, ডট। এখানেও আমরা একটা ডট দিব, তবে এটাকে আমাদের অবশ্যই স্ট্রিং হিসাবে দিয়ে দিতে হবে। লাস্ট যে টিডি ছিল এটাকে কিন্তু আমি স্ট্রিং হিসাবে দিয়েছিলাম না। তো দেখেন এটা একটা স্ট্রিং, এটা একটা ভেরিয়েবল, এটা একটা স্ট্রিং। এখন তিনটা জিনিসটা আমি একসাথে সংযুক্ত করছি, সেটা আছে ডটের দ্বারা। তো এটা যদি বুঝতে পারেন তাহলে লাস্টেরটাও একদম সেম, যে ফার্স্টে স্ট্রিং শুরু করেন, স্ট্রিং হিসাবে কী যাবে? টিডি,
ডট টিডি শেষ। দেখা যায় না সমস্যা? কমপ্লিট সবার দেখেন এই পর্যন্ত যদি কমপ্লিট হয় তাহলে এবার এখানে এসে আমরা রিলোড দিই। ডাটাগুলো দেখেন যে সিরিয়ালি দেখাচ্ছে, কিন্তু মেন কথা হচ্ছে যে আমরা যে টেবিল বানাইছি টেবিলে কিন্তু বর্ডারটা নেই। আমরা যে টেবিল বানাইছি টেবিলে বর্ডারটা কি আমরা দিইনি। এখানে আমরা অ্যাট্রিবিউট যোগ করতে পারি, সেটা হচ্ছে বর্ডার দিই 1, এরপর সেল প্যাডিং দিতে পারি। এখানে দেখেন জাস্ট বর্ডার 1 সেল প্যাডিং 5, তো সেক্ষেত্রে দেখেন তো আমার বর্ডার দেখাবে আর সেল প্যাডিং দেখাবে। এখন আমার ডাটাবেসে এগুলো তো ডাটা নেই, তো ডাটা দেখাবে কোথা থেকে? যদি ডাটাবেসে থাকে তাহলেই না দেখাবে। এখন ডাটাবেসে আছে ফাঁকা, এখানেও কিন্তু ঠিক সে ফাঁকাই দেখাচ্ছে। দেখেন ডাটাবেসে কি এগুলোতে ডাটা আছে? এগুলো তো পুরো ফাঁকা। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা যে টেবিল বানাইছি টেবিলে কিন্তু সেটা ফাঁকাই দেখাচ্ছে। এখন দেখেন তো কমপ্লিট হয়নি কার ইরো দেখাচ্ছে কার, আর কি ইরো দেখাচ্ছে মেসেজটা পড়েন।
ওয়ারেন্টি বের করে দিতে হবে। ডাটা বুঝে নেন, ঠিক আছে? টেবিলের নেন, ঠিক আছে? টেবিলটা কিন্তু আপনি শেষ করেন, টেবিলটা শেষ করতেন, টেবিলটা শুরু করলেন, টেবিলটা শেষ করলেন না? তারপর দেখেন তো এখানে ডটগুলো দিচ্ছেন, আমি তো দেখেন লাস্টে ডট দিচ্ছি, নাইটের পরে ডট, নাইটের পরে ডট, ওটা কাটতে হবে, সেমিকোলন তো লাগবে না, সেমিকোলন তো লাস্টে সবার হয়েছে? সবাই কি এরকম টেবিল আকারে সাজাতে পারছেন? বস আমরা পোস্ট করে নেন কই আর ওই গভর্নমেন্ট কিন্তু আমাদের পোস্ট দেয় নাই, তার কিন্তু আমি দিয়ে দেবো, আমার অ্যাডমিন করে দেন, আমি পোস্ট দিই। অ্যাডমিন করা থাকলে আমি দিতে পারতাম। আমার তো অ্যাডমিন করা নেই, আমি তো পোস্ট দিতে পারবো না। সার্ভে তো একটু ফোন দিতে হবে। আচ্ছা, আমি ফোন দিচ্ছি। ফোন কি আপনার কাছে ম্যানেজার ফোন? ম্যাডামের কাছে ফোন, আমার কাছে ফোন।
কমপ্লিট হয়নি? একটু দ্রুত করতে হবে তো। সন্ধ্যায় শুনতো না 10টা পর্যন্ত। ওই যে ইসারের স্টুডেন্ট বলে আচ্ছা। নাম তো মুর্শিদ স্যার একটু দ্রুত করেন।
কমপ্লিট হয়নি প্রবলেম। আচ্ছা আর বাকি সবার হয়েছে?
আপনারা শিখেছেন কোথায় বলছিলাম না ও এটা দিয়েছিল ওয়ারেন্টিতে কোনো টেবিল করা ছিল কিছু ইনসার্ট করা ছিল আপনাদের ডাটাবেস ওখানে যান ওয়ারেন্টি টেবিল আছে না আপনার ডাটাবেসে ওয়ারেন্টি টেবিলে দেখেন তাকে ডাটা ইনসার্ট আছে কি না ইনসার্ট ছিল না এটা ওয়ারেন্টি টেবিলে আগে ডাটা ইনসার্ট থাকতে হবে ওয়ারেন্টি টেবিলে ক্লিক করেন দেখেন যে ডাটা আছে কি না যদি না থাকে তাহলে ইনসার্টে ক্লিক করে কয়েকটা ডাটা ইনসার্ট করেন অথবা ফর্ম থেকে ডাটা ইনসার্ট করেন আপনারা ওখানে দেখেন যে টেবিল বানানো হয়নি ঠিক আছে এখানে দেখেন যে আমি ফার্স্ট যেটা টিআর শুরু করছি টিআর কিন্তু শেষ করে দিছে এর মধ্যে টিআর কয়টা আছে দুইটা তার মানে আমার কলাম হবে দুইটা পরে দেখেন যে আবার যেটা টিআর শুরু করছি টিআর শেষ করছে এটা হচ্ছে টিডি এটা আছে আর একটা টিডি তো সেক্ষেত্রে এখানেও আমার কলাম আছে দুইটা এখানে যেটা আছে এটার মধ্যেও কলাম আছে দুইটা তার মানে আমার পুরো টেবিলে কলাম হবে দুইটা এখন যদি বলা হয় যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেন দিতে পারবেন আচ্ছা ঠিক আছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন তো 1 নম্বর সিরিয়ালে ধরেন যে একটা গ্রে কালার অথবা সিলভার কালার দেন 3 নম্বরে আবার সিলভার কালার থাকবে 5 নম্বরে 7 নম্বরে 9 নম্বর 11 নম্বর 13 নম্বর দেখা যাচ্ছে এটাতে একটা কালার থাকবে তারপর এটাতে আর একটা কালার এটাতে এক কালার থাকবে তারপর একটাতে আর এক কালার নরমালি দেখেন যে আমরা যদি টিআর যেটা আছে একদম ফার্স্টে যেটা বানাইছি এটার মধ্যে আমরা বিজি কালার দিতে পারি বিজি কালার মানে কি ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা গ্রিন কালার দিলাম দেওয়ার পরে এখানে যে আমাদের রোটা হচ্ছে আমরা জাস্ট এই রোটা আমরা একটা কালার দিব টিআর না এটা এইচটিএমএল হবে সমস্যা না তো ও এখানে আমার বর্ডারটা কেটে গেছে যার কারণে সমস্যা বর্ডার 1 এখানে দেখেন যে আমার ফার্স্ট যে রো আছে ওই রোয়ের আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি সেটা হচ্ছে গ্রিন কালার বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এর আগে আমরা ইসে দিছি সিএসএস কোডে করছিলাম ব্যাকগ্রাউন্ড কালার তাই না তো এখানে আমি এইচটিএমএল কোডে শুধু বিজি কালার লিখলেই হয় আপনার ব্যাকগ্রাউন্ড কালার লেখা দরকার নেই তো দেখেন যে যেহেতু এইচটিএমএল এর মধ্যে আমরা লিখতেছি এটা অ্যাট্রিবিউট হিসেবে লিখতে হয় বিজি কালার ইকুয়াল ডাবল কোটেশন শুরু শেষ তারপরে কালারের নেমটা তো সেই ক্ষেত্রে দেখেন যে আমার যে ফার্স্ট রো আছে সেই রোয়ের একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে আমি কালার দিচ্ছি কি গ্রিন কালার যার কারণে দেখেন যে উপরে কিন্তু আমি একটা গ্রিন কালার দেখতে পাচ্ছি এখন এখানে যে রোগুলো আছে আমি চাচ্ছি যে ফার্স্ট যে রো আছে এটার এক কালার দেবো সেকেন্ড রোর আর এক কালার যে আমি যদি নর্মালি দেখেন যে টিআর তো এটা এখানে দেখেন তো আমার টিআর কয়টা আছে দুইটা একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে আমরা ডাইনামিক করছি যে এখানে আমরা একটা করছি লুপটা যদি একবার ঘুরে তাহলে রো ক্রিয়েট হবে একটা যদি লুপটা 10 বার ঘুরে তাহলে রো ক্রিয়েট হবে 10টা তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এখানে একটা বিজি কালার দিয়ে দিই বিজি কালার তো সেই ক্ষেত্রে দেখেন যে সিলভার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সিলভার এখন এই একটা রোই তো বারবার রিপিট হচ্ছে তাই না তো সেই ক্ষেত্রে কী হবে যতগুলো রো আছে সবগুলোর কালারই সিলভার কালার কিন্তু আমি তো সবগুলো সিলভার কালার দিব না আমি জাস্ট এটা সিলভার কালার থাকবে তারপর আর একটা কালার থাকবে আবার সিলভার কালার তারপর আর একটা কালার তো সেক্ষেত্রে দেখেন যে আমার দুইটা কালার যদি দিতে চাই এখানে আবার একটা স্টেটমেন্ট ইউজ করতে হবে এটা তো আমাদের টিআর তো এটাকে আমরা কাট করে নিই
আমাদের যে লুপ আছে লুপের উপরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবলের মেন মানে ভ্যালু দিলাম 0। এটা আমাদের সুবিধার্থে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের ভ্যালুটা দিলাম হচ্ছে 0। এখন সেক্ষেত্রে দেখেন যে এবার লুপের মধ্যে আমি একটা কোড করব, সেই কোডটা হচ্ছে যে ইফ যদি $f ইকুয়াল 0, তাহলে দেখেন তো কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে? যদি f ইকুয়াল 0 হয় তাহলে টিআর প্রিন্ট করবে, এটা কালার হবে কোন কালার? সিলভার কালার। এবার আমি চাচ্ছি যে সিলভার কালার একবার দেখানো শেষ, তারপরে আমার যে f নামক ভেরিয়েবল আছে এর মধ্যে আমি লোড করে নেব 1। এবার আমি ইলস দেই, এলসের মধ্যে লিখে দিই এটা। এখানে দেখেন ফার্স্ট আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলের মেন মানে ভ্যালুটা দিচ্ছে হচ্ছে 0। এটা আমার সুবিধার্থে যে আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ভেরিয়েবলের নেম আপনারা যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, ভ্যালুটাও আমরা যা খুশি দিতে পারি, কিন্তু আমাদের প্রোগ্রাম সেভাবে করতে হবে। তো দেখেন যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এটার ভ্যালু দিচ্ছি 0। দেওয়ার পরে আমার যে লুপ আছে লুপের মধ্যে আমি একটা স্টেটমেন্ট নিচ্ছি, সেটা হচ্ছে ইফ। ইফের মধ্যে দেখেন যে আমি একটা কন্ডিশন দিচ্ছি যে f ইকুয়াল 0। এখন এটার মধ্যে তো আমরা 0 লোড করে নিচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে দেখেন তো কন্ডিশনটা অবশ্যই হবে কি ট্রু। এর পরিবর্তে যদি 0 আসে ইকুয়াল 0, তাহলে কন্ডিশনটা কি হবে? ট্রু হবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে টিআর শুরু করবে কোনটা? এটা, যে ফার্স্টে প্রিন্ট করবে টিআর, এটা যে টিআর এর ব্যাকগ্রাউন্ড কালার হবে সিলভার। ব্যাকগ্রাউন্ড কালার একবার সিলভার দেখানোর পরে এফ এর মধ্যে লোড হবে 1। এখন দেখেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার একবার সিলভার দেখাচ্ছে, দেখানোর পরে এফ এর মান কি আর 0 থাকবে? এখানে তো আমরা বলে দিচ্ছি যে এফ ইকুয়াল 1, যে ও একবার সিলভার কালার দেখানোর পরে এফ এর মান অটোমেটিক হয়ে যাবে 1। এখন দেখেন তো লুপ একবার ঘুরলো, লুপ একবার ঘোরার কাজ শেষ, লুপটা যখন আবার ঘুরবে তখন কি এই কন্ডিশনটা ট্রু হবে? কন্ডিশন হবে ফলস। ফলস হলে এই কোডগুলো তার কাজ করবে না, এই ব্লক আর কোনো কাজ করবে না। যদি এটা ফলস হয় তাহলে ইলসে আসবে, ইলসে এসে দেখে যে প্রিন্ট টিআর বিজি কালার আসছে হোয়াইট, তাহলে পরের রোতে ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। দেখানোর পরে দেখেন যে আবার এফ এর মান আমরা কি 0 করে দিছি না? এখন এই লুপের কাজ শেষ, লুপটা যখন আবার ফার্স্টে ঘুরবে তখন দেখেন যে আবার কন্ডিশনটা ট্রু হবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেখাবে সিলভার। এরপরে দেখেন যে আবার কন্ডিশনটা ফলস হয়ে যাবে অটোমেটিক, যেহেতু এফ এর মধ্যে 1 লোড হবে, ফলস হলে দেখাবে হোয়াইট। সেক্ষেত্রে দেখেন যে আপনার লুপটা যদি 100 বার করে, তো এইভাবে সিরিয়ালে 100টা কালার আসবে। এবার দেখেন যে এখানে যদি আমরা রিলোড দিই তাহলে একটাতে সিলভার কালার, একটাতে হোয়াইট, একটাতে সিলভার, একটাতে হোয়াইট, একটাতে সিলভার, একটাতে হোয়াইট। সমস্যা কোনো? এখানে দেখেন আমরা কিন্তু টিআর শুরু করছি দুইটা, এ আছে একটা টিআর, এ আছে আর একটা টিআর, কিন্তু টিআরতে একবারে তো দুইটা কাজ করবে না। আমার কন্ডিশন ট্রু অথবা ফলসের উপর ডিপেন্ড করে হয় এইটা কাজ করবে অথবা এইটা কাজ করবে। আপনি যদি এই স্টেপে কাজ করেন, দুইটা টিআর শুরু করে দেখেন কি সমস্যা হয়, আপনার টেবিল এখানে কলাম চলে যাবে অন্য জায়গায়। তো সেই ক্ষেত্রে যেহেতু পিএইচপিতে আপনার যে কোনো একটা স্টেটমেন্ট কাজ করবে, মানে একটা ব্লক কাজ করতেছে, সেই ক্ষেত্রে হয় আপনার এই টিআরটা কাজ করবে অথবা এই টিআর, দুইটা টিআর কিন্তু একসাথে কাজ করে না। এই জন্য আপনার টেবিলটাও আপনি ঠিকঠাক মতোই দেখতে পারতেছেন। যদি এই স্টেপটা এইভাবে লিখেন তাহলে দেখবেন যে টেবিল আছে কলাম নাই, অথবা কলাম আছে টেবিল না। কালার কি সবাই দিতে পারছেন? যদি কালার দিতে পারেন তাহলে দেখেন যে আমরা এবার ডাটাবেজে যাই। ডাটাবেজে এখানে আমাদের অপশন আছে না, এডিট, ডিলেট। এখান থেকে আমরা ডিলেট করলে মেসেজ দেয় যে ডিলেট করবো কিনা। যদি ডিলেট করি তাহলে দেখেন তো ওটা চলে যায় না, এটা কিন্তু ডিলেট হয়ে যায়। এখন এই ডিলেটটা আমরা এখান থেকে করতে যাচ্ছি, যে আমাদের ডাটাবেস থেকে আমরা ডিলেট করব না, এডিট ডিলেট যা করবো আমাদের যে ডিসপ্লে পেজ আছে, এই ডিসপ্লে পেজের পাশে এরকম বাটন থাকবে এডিট, তারপরে লেখা থাকবে ডিলেট।
যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি তাহলে আমার ডাটা ডিলিট হবে, যদি এডিট বাটনে ক্লিক করি আমার ডাটাটা এডিট হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আগে তো আমাদের বাটনগুলো বানাইতে হবে। তো এই বাটনটা দুইভাবে বানানো যায়, একটা হচ্ছে গেট ইউজ করে আর একটা হচ্ছে পোস্ট ইউজ করে। এখন গেট আর পোস্ট আমরা কোন সময় কোনটা ইউজ করি মনে আছে? আমরা যদি পোস্ট ইউজ করি তাহলে আমাদের একটা বাটন লাগে, সাবমিট বাটন মাস্ট বি। আর যদি আমরা গেট ইউজ করি তাহলে আমাদের বাটনের দরকার নেই। তো আমরা তো এখানে একটা বাটন চাচ্ছি, আমাদের এই পাশে তো একটা বাটন রাখতেই হবে, তাই না? বাটন ছাড়া তো আর কাজ হবে না। তো সেক্ষেত্রে দেখেন যে এটা আমরা গেট দিয়েও করতে পারি, পোস্ট দিয়েও করতে পারি। যেহেতু আপডেট লেভেলে সব কাজ করবো অতএব আমরা সবাই পোস্ট ইউজ করব। এ পাশে দেখেন যে আমাদের কলাম আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে আইডি বা সিরিয়াল নাম্বার আর একটা হচ্ছে নেম। এখন এর পাশে আমরা এডিট আর ডিলিট লেখা থাকতে চাচ্ছি যে এইরকম থাকবে যে এই পাশে আরও দুটো কলাম বাড়বে, এর মধ্যে সব এডিট লেখা থাকবে অথবা আর এটাতে সব ডিলিট লেখা থাকবে। এখন সেক্ষেত্রে দেখেন যে আমাদের কলাম সংখ্যা দুইটা বাড়াইতে হবে। আমাদের কলাম আগে আছে কয়টা? দুইটা, একটা দুইটা, এখন কলাম হবে 4টা। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের যে টিআরটা শুরু করছে ফার্স্ট, এখানে আমাদের কলাম সংখ্যা বাড়াইতে হবে। এখানে আমরা দুইটা কলাম সংখ্যা বাড়াবো, টিএইচ শুরু টিএইচ শেষ। এবার দেখেন যে এখানে কলাম আছে কয়টা? দুইটা, এখানেও আরও দুইটা বাড়াইতে হবে। তো সেক্ষেত্রে আমাকে এখানে দেখতে হবে প্রিন্ট টিডি শুরু দেখেন এখানেও আমি দুইটা কলাম বাড়াইছি, এখানেও আমি দুইটা কলাম বাড়াইছি। তো এটা যদি আমরা সেভ করি এখানে এসে রিলোড দিই তাহলে দেখেন আমাদের এই পাশে দুইটা কলাম দেখাচ্ছে। তো একটা দুইটা তিনটা চারটা কলামে আমাদের আছে। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমি এবার লিখব এডিট এভাবে লিখবো না বাটন বানাবো। আমরা যদি এভাবে লিখে দিতে চাই তাহলে আমাদের ইউজ করতে হবে গেট, আর যদি আমরা বাটন বানাই তাহলে ইউজ করতে হবে পোস্ট। তো গেট আর পোস্টের সুবিধা অসুবিধাগুলো তো আগেই দেখছেন না? তো সেক্ষেত্রে আমরা এখানে পোস্ট ইউজ করতে চাচ্ছি। এখন পোস্ট যদি ইউজ করি তাহলে দেখেন যে আমাকে কিন্তু অবশ্যই একটা ফর্ম ট্যাগ ইউজ করতেই হবে। এইচটিএমএলে যখন ডাটা সেন্ড করছিলেন মনে আছে? ফর্ম, অ্যাকশন, মেথড, দেখেন তো এই তিনটা লাইন কিনা? এই তিনটা লাইন নিয়ে এর আগে আমরা কাজ করছি কিনা সেটা বলেন। কাজ করছি তো আমি জাস্ট সেই তিনটা লাইনে এখানে লিখলাম। এবার দেখেন যে এটা যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে এখানে সে রিলোড দিই, এডিট বাটনগুলো দেখাচ্ছে তো যে এখানে ক্লিক করলে আমার এডিট হবে। তো যেহেতু এডিট হওয়ার জন্য আমাদের যে কাজগুলো আছে ওই কাজগুলো তো আর আমরা করিনি। তো আপাতত দেখেন যে আমাদের এই সময় যে বাটনগুলো আছে বাটনগুলো আমরা দেখতে পারি কিনা। আমরা যদি ইচ্ছা করি যে এখানে এই বাটনের পরিবর্তে আমরা ইমেজ বাটন ইউজ করবো সেগুলো করা সম্ভব। দেখেন তো যদি এডিটের বাটনগুলো করতে পারি তাহলে ডিলিট বাটনগুলো করা কি খুব কষ্টের ব্যাপার? এখানে যেগুলো আছে এগুলোই আমরা কপি করতে পারি।
এটাতে হবে ডিলেট। এখন দেখেন এই পর্যন্ত কমপ্লিট কিনা, যদি কোড না লিখতে পারেন দেখে নেন, সমস্যা নেই। কমপ্লিট না বাকি আছে না? একটু দ্রুত টাইপ করতে হবে।
কোনটা এটা টিয়ার শেষ। আপনার যখন যেটা শুরু করবেন তখন সেটা শেষ করে নেবেন, তাহলে এই সমস্যাটা হবে না। যে শুরু হয়েছে এখানে শেষ করে খুঁজে পাচ্ছেন না। এটি আর এই যে এটার মধ্যে এখানে আমরা স্টেটমেন্ট ইউজ করছি না, টিআর যেখানে একটা স্টার্ট হবে, হয় এটা অথবা এটা। যদি এটা স্টার্ট হয় তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে সিলভার, আর যদি এটা স্টার্ট হয় তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। তবে যে কোনো একটা একসাথে স্টার্ট হবে, একসাথে কিন্তু দুইটা স্টার্ট হতে পারবে না, কারণ এখানে তো কন্ডিশন দেওয়া আছে। আর টিআর শেষ তো এখানেই ওই লুপের মধ্যে দেখেন নিচে টিআর শেষ আছে। আমরা যে টিআরটা শুরু করতেছি দেখেন তো, এই ফর ইচ লুপের মতো যেটা আছে এটা তো বারবার রিপিট হবে। এখন এর মধ্যে আমরা একটা টিআর শুরু করছি এবং টিআর শেষ করছি, এবং ওই টিআর মধ্যে যতগুলো টি আছে সবগুলো এর মধ্যেই শুরু এর মধ্যেই শেষ। আমার টোটাল রোটা এর মধ্যেও কমপ্লিট করতে হবে। আর উপরে যে রো আছে এটা তো ফিক্সড, কলাম নেমগুলো থাকবে জাস্ট। আর শেষ করি না, তাও তো আমার রেজাল্ট দেখাচ্ছে। এই স্ট্যান্ডে তো অনেক কিছু ভুল করলে আসবে না। এই স্ট্যান্ডার্ড টেবিল আপনি শেষ না করেও রাখেন, আপনার এটা শেষ না করলেও আসবে। বাট পিএসপিতে একটা ডট বাদ দিন তো দেখি কত পারেন। HTML অনেক কিছু ভুল থাকলেও আসবে। এখন দেখেন যে দুইটা বাটন বানাইতে পারছেন কি না, এডিট বাটন ডিলিট বাটন। যদি বাটন দুইটা না বানাইতে পারেন তাহলে আর কি বলবো, HTML ক্লাসগুলো করে মানে সময়টুকুই নষ্ট করছেন কেবল। ওটা ফার্স্টের যেটা, তাই না? ওই একই রোয়ের মধ্যে আছে কিনা সেটা দেখেন, উপর নিচে সমস্যা নেই। ওই একটা রোয়ের মধ্যে আছে তো, আচ্ছা সমস্যা নেই। আপনাদের ফার্স্ট রো আছে না, এখানে দেখেন হয়তো কোনোটা আপনি শেষ করতে ভুলে গেছেন, ওইটা একটু চেক করে দেখেন। তো দেখেন যে এইগুলো যদি কমপ্লিট করতে পারেন, এখানে দুইটা বাটন আছে, একটা আছে এডিট আর একটা আছে ডিলিট। এখন
যখন আমরা এসকিউএল কমান্ড করছিলাম ডিলেটের জন্য কোন কমান্ড লিখছিলাম মনে আছে? মনে নাই কার কার বলেন? এসকিউএল একটা কমান্ড লিখছিলাম ডিলিট করার জন্য। আমরা যদি কোনো ফাইল ডিলিট করতে চাই বা কোনো রো ডিলিট করতে চাই তাহলে একটা এসকিউএল কমান্ড লিখছিলাম। টেবিলের নাম ডিলিট ফ্রম তারপর টেবিলের নেম। এখন আমরা কোন টেবিল থেকে ডিলিট করব? ওয়ারেন্টি। এখন এই কোডটুকু লিখলে কি হবে বলেন? টেবিলটা পুরো ডিলিট এখন কি আমি পুরো টেবিল ডিলিট করব না আমার রো ডিলিট করা লাগবে? এখানে দেখেন আমি যদি এই ডিলিট অপশনে ক্লিক করি তার মানে কি আমার এই রোটা ডিলিট করতে যাচ্ছি। যদি এটাতে ক্লিক করি তাহলে এই রোটা আমরা ডিলিট করতে যাচ্ছি। এখন আমরা যদি 5 নাম্বার যে রো আছে এটা যদি ডিলিট করতে চাই তাহলে এসকিউএল কমান্ড কি লিখতে হবে? যে ওয়ারেন্টি এরপর আমার ফায়ার যোগ করতে হবে, ফায়ার আইডি ইকুয়াল 5, তাই না? তো এক্ষেত্রে দেখেন যে আমরা যে ডিলিট বাটনগুলো বানিয়েছি আমাদের মেন উদ্দেশ্য তো এটা যে যদি এটার পাশে ক্লিক করি তাহলে আইডি সেন্ড করতে হবে 4, যদি এটার পাশে ক্লিক করি তাহলে আইডি সেন্ড করতে হবে 1। এখন দেখেন যে আমরা একটা পেজ বানাবো, সেই পেজের নেম থাকবে যে ওয়ারেন্টি ডিলিট ডট পিএইচপি। এখন এই পেজে একটা ফাংশন থাকবে, ফাংশনের নেম থাকবে ডিলিট। এই ফাংশনের মধ্যে আমরা যে আইডিটা সেন্ড করবো সেই রোটাই ডিলিট করে দেবেন। এখন দেখেন যে ডিসপ্লে পেজ, এই ডিসপ্লে পেজ থেকে আপনার এই আইডিটা সেন্ড করতে হবে কোথায়? ওয়ারেন্টি ডিলিট যে পেজ আছে এই পেজে। আপনি এখান থেকে যে ডিলিটে ক্লিক করতেছেন এর উদ্দেশ্য কি? আপনাদের 4 নাম্বারের রোতে যে ডাটাগুলো আছে এগুলো আপনি ডিলিট করতে যাচ্ছেন। এখন ডিলিট করার জন্য একটা ফাংশন বানানো লাগবে, সেই ফাংশনটা আমরা রাখবো ডিলিট টেবিলে বা ডিলিট পেজে। আর ডিসপ্লে পেজ থেকে আমরা শুধু এই আইডিটা পাঠাবো, আমার যে 4 নাম্বার আইডি আছে সেই 4 নাম্বার আইডিতে যে ডাটা আছে সেই ডাটাটা ডিলিট করতে হবে। এখন আমরা যদি দেখেন যে আইডিগুলো যদি না পাঠায় শুধু যদি ডিলিট লিখে এই কমান্ডটাকে লিখে তাহলে তো আমাদের পুরো টেবিলটাই ডিলিট হবে। কিন্তু আমরা তো আর পুরো টেবিলটা ডিলিট করতে চাচ্ছি না, আমরা ডিলিট করবো এই টেবিলে যে কোনো একটা রো। এখন রো এক একটা আকারে সিলেক্ট করবো কিভাবে? যেমন 4 নাম্বার রো যদি সিলেক্ট করতে চাই তাহলে অবশ্যই ফায়ার যোগ করতে হবে, ফায়ার আইডি ইকুয়াল 5। যদি 10 নাম্বারটা ডিলিট করতে চাই তাহলে দিতে হবে, যদি মনে করেন 15 নাম্বারটা দিব। এখন একসাথে দেখেন তো আমরা কি সবগুলো ডিলিট করতে পারবো? একসাথে যদি সবগুলো ডিলিট করতে চাই তাহলে আমাদের কমান্ড দিতে হবে এইটা। আর যদি আমরা এক একটা করে ডিলিট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ফায়ার আইডি ইকুয়াল তারপরে আইডিটা দিতে হবে। এখন আপনি দেখেন যে আপনি ডিসপ্লে করতেছেন কোন পেজে? ওয়ারেন্টি ডিসপ্লে ডট পিএইচপি পেজে। আর এখানে তো আর আপনি ডিলিট করতে পারবেন না, ডিলিটের জন্য আপনাকে একটা পেজ বানাতে হবে ওয়ারেন্টি ডিলিট ডট পিএইচপি। এই পেজে আপনার একটা ফাংশন থাকবে, ফাংশন নেমটা হচ্ছে ডিলিট, যে এর মধ্যে আমরা যে আইডিটা সেন্ড করবো সেই আইডিটাই ও ডিলিট করে দেবে। এখন দেখেন যে এখান থেকে আমাদের আইডিটা সেন্ড করতে হবে আর আমাদের যে ডিলিট পেজ আছে এই পেজে এসে আগে আইডিটা রিসিভ করতে হবে। ওই আইডিটা রিসিভ না করলে কি আমরা সেটা ডিলিট করতে পারবো? আমরা ওই পেজ থেকে যে আইডি সেন্ড করবো এই পেজে এসে আগে আইডিটা রিসিভ করবো, তারপরে সেই আইডিটা এই ফাংশনের মধ্যে কল করবো, তাহলেই ডিলিট হবে। এখন দেখেন আগে আমরা পেজ বানাবো না ফাংশন বানাবো? আমরা একটা পেজ বানাই, পেজটা কোথায় বানাবো? অবশ্যই ডিএল যে ফোল্ডার আছে এটার বাইরে। সেক্ষেত্রে দেখেন যে পেজটা warranty delete dot php। পেজ বানানো কমপ্লিট। তাহলে এবার ডিএল এর মধ্যে যে ওয়ারেন্টি পেজটা আছে এই পেজটা এবার ওপেন করেন, যে আমরা আগে ফাংশনটা বানাবো, কারণ ফাংশন যদি না থাকে তাহলে আমরা ফাংশনটা কল করবো কীভাবে? ফার্স্টে দেখেন তো আমাদের ওয়ারেন্টি ডট পিএইচপি যে পেজটা আছে ডিএল এই ফোল্ডার মধ্যে, সেই পেজটা আমরা ওপেন করি। এখানে দেখেন যে দুইটা ফাংশন বানানো ছিল, একটা মানে ইনসার্ট আর একটা ডিসপ্লে। এখানে আমরা আর একটা ফাংশন বানাবো
সেটার নেম হবে ডিলেট। এখন ফাংশন বানানোর আগে অবশ্যই অ্যাক্সেসিং মোডটা দিতে হবে, আর ফাংশনের জন্য কি লিখতে হবে, ফাংশন। এরপর আপনার ফাংশনের নেমটা দিতে হবে, ফাংশনের নেম দিলাম ডিলেট। এবার দেখেন আপনাকে লিখতে হবে এসকিউএল কমান্ড। এ পর্যন্ত কমপ্লিট সবার? এরপর কি লিখবো বলেন, ডিলেট ফ্রম ওয়ারেন্টি। এখন পুরো ওয়ারেন্টি টেবিল তো আর আমরা ডিলিট করবো না, তাই না? টেবিল তো আমরা ডিলিট করবো জাস্ট টেবিলের রো। তো সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে হোয়ার আইডি। এখন আইটা বড় হাতের হবে না ছোট হাতের হবে? আমাদের ডাটাবেজে আমরা যখন কলাম নিয়ে দিয়েছিলাম সবগুলো কিন্তু বড় হাতের ছিল, তো আইটা বড় হাতের। এরপর আমার তো একটা আইডি দিতে হবে। আমরা যখন এসকিউএল কমান্ড লিখছি ওখানে তো কিন্তু আইডি ইকুয়াল 15 লিখছি, 12 লিখতে পারি। এই আইডিগুলো আমরা কোথায় পাবো? এখানে যে আমরা আইডিগুলো লিখবো, এই আইডিগুলো আমরা কোথায় পাবো? আমাদের দেখেন যে এই পেজে একদম আইডি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে না? এই পেজের কিন্তু একদম ফার্স্টে দেখেন যে আইডি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। এখন আমরা যখন ডিসপ্লে পেজ থেকে আইডিটা সেন্ড করব, তখন ওই ডিলেট পেজে যে আমাদের আইডিটা রিসিভ করে এই ভেরিয়েবলের মধ্যে লোড করে দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা জাস্ট ভেরিয়েবলের নেমটা দিয়ে দিতে পারি। This change to ID. দেখেন এই লাইনটা কমপ্লিট। এবার আপনার সার্ভার কাছে একটা রিকোয়েস্ট পাঠাবেন। তো রিকোয়েস্ট আমরা ডাইরেক্ট দিতে পারি যে MySQL query। আমাদের কানেকশনটা দিতে হবে। কানেকশনটা কোথায় আছে? this tends to cn, এই ভেরিয়েবলের মধ্যেই তো আছে। তারপর দিতে হবে $SQL। যদি ও ডাটা ডিলিট করতে পারে তাহলে একটা পজিটিভ ফিডব্যাক পাঠাবে। আর যদি ডিলিট না করতে পারে অবশ্যই কোনো একটা এরর আছে, তো এররটাও তো আমাদের জানতে হবে।
কমপ্লিট। কোথায়? এখানে দেখেন যে একটা ব্র্যাকেট শুরু শেষ, তার মধ্যে আমরা একটা ফাংশন ইউজ করছি না। আপনি ফার্স্ট ব্র্যাকেট যেটা শুরু করবেন সাথে সাথে শেষ করে নেবেন। আমি যখন দেখবেন যে কোড লিখি তখন সেকেন্ড ব্র্যাকেট শুরু করলে ওইটা আগে শেষ করি এবং ওইটার মাঝেই কিন্তু আমি কাজ করি, যার কারণে লাস্টে যে কোথায় সেকেন্ড ব্র্যাকেট শুরু করছে আর কোথায় শেষ করছে এটা আর খোঁজা লাগে না, আপনার লেখা শেষ, কাজও শেষ। দেখেন ফাংশনটা রেডি। এখন ফাংশন তো আমাদের বানানো শেষ, কিন্তু ফার্স্ট ডিসপ্লে পেজ থেকে আমরা আইডিটা সেন্ড করতে হবে, তারপর না সেটা ডিলিট পেজ আমরা রিসিভ করব এবং এই ফাংশনটা কল করব। তো সেই কথা দেখেন যে আগে আমরা ডিসপ্লে পেজে যাই, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে পেজ। এখান থেকে আমাদের আইডিটা সেন্ড করব। এখানে দেখেন যে আমরা যখন যেটাতে ক্লিক করব আমাদের সেই আইডিটাই তো সেন্ড হতে হবে। কোথায় সেন্ড হবে? আমাদের যে ওয়ারেন্টি ডিলেট ডট পিএসপি যে পেজটা বানাইছি এই পেজটাতে সেন্ড হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা আগে ডিসপ্লে পেজে যাই, তারপর আমাদের যেখানে ডিলেট আছে এই ডিলেটের এখানে দেখেন অ্যাকশন আছে। অ্যাকশনের মধ্যে আপনি লিখবেন যে এখান থেকে আপনি আইডিটা কোন পেজে পাঠাইতে চাচ্ছেন। আমরা আইডিটা এই পেজে পাঠাবো না, ওয়ারেন্টি ডিসপ্লে ডট পিএসপি। তাহলে আমরা অ্যাকশনের মধ্যে লিখব যে ওয়ারেন্টি ডিলেট ডট পিএসপি। লিখছেন এটা? এবার দেখেন যে আমরা এখানে এসে যদি রিলোড দিই, এখানে আমরা রিলোড দিছি। এবার যদি ডিলিট বাটনে ক্লিক করি ইউআরএলটা দেখেন তো চেঞ্জ হয়েছে না? আগে ছিলাম ডিসপ্লে পেজে ওয়ারেন্টি ডিসপ্লে ডট পিএসপি, এখন আছি কোন পেজে? ওয়ারেন্টি ডিলেট ডট পিএসপি। এখন ডিলেট পেজে তো আমরা কোনো কাজ করিনি, যার কারণে ফাঁকা দেখতেছি। তো সেক্ষেত্রে দেখেন যে এর আগে আমরা যখন কাজ করছি তখন কি ডিলিট বাটনে ক্লিক করলে এরকম আসতেছিল? এরকম কিন্তু আসবে না। তো অ্যাকশনের মধ্যে আমরা যে পেজটা লিখে রাখবো, আমরা যখনই বাটনে ক্লিক করবো আমাদের সেই পেজটাই রান হবে। এখন দেখেন যে এখানে যে বাটনগুলো আছে এই বাটনের বানানোর উদ্দেশ্য কি? এখান থেকে একটা আইডি সেন্ড করা, তাই তো? এখন বাটনের মাধ্যমে কি আমরা আইডি সেন্ড করতে পারি? আমরা যখন ফর্ম বানাইছি, এখানে দেখেন আমরা যখন ফর্ম বানাইছি তখন বাটনের মাধ্যমে আমরা আইডি সেন্ড করতেছি, কিন্তু আগে আইডিটা লিখছি তারপরে তো সেন্ড করছি। এখানে দেখেন যে আমরা যে টেক্সটটা লিখছি, আগে টেক্সটটা লিখছি তারপরে যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে সেই টেক্সটটা সেন্ড হয়েছে, তাই তো? তো আমরা যদি ডিসপ্লে পেজ থেকে সেন্ড করতে চাই তাহলে দেখেন আমাদের ওই রকম একটা ইনপুট ট্যাগ কিন্তু লাগবে। বাটনের মাধ্যমে আইডি সেন্ড করা যাবে না। সেন্ড করতে হলে আপনার এরকম একটা ইনপুট ট্যাগ লাগবে। বাটনটা দেখেন যে আমরা এটাও ইনপুট ট্যাগ, কিন্তু টাইপটা কি দিছি? সাবমিট। আর সাবমিট বাটনের মাধ্যমে আপনার ডাটা পাঠানো যায় না। এখন দেখেন যে এখানে আমরা যে ডাটাটা লিখতেছি যদি আমরা বাটনে ক্লিক করি তাহলে এই ডাটাটা সেন্ড হচ্ছে, বাট আমরা যদি ডিসপ্লে পেতে যাই এখানে কি আমরা কোনো ডাটা লিখতেছি? এই আইডিটাকে আমরা লিখবো? আইডিটা তো আমরা লিখবো না, বা ইউজার যে সাধারণ ইউজার আছে তাকে তো আমরা আইডি লিখতেও বলবো না। সে শুধু এখানে ডিলিট বাটনে ক্লিক করবে, এখান থেকে একটা আইডি সেন্ড হবে। তো আমরা যদি আইডি সেন্ড করতে চাই তাহলে এই বাটনের আগে আমাদের আবার একটা ইনপুট ট্যাগ নিতে হবে। এখন ইনপুট টাইপ কি দিতে পারি? আপাতত টেক্সট দিয়ে রাখি, নেমটা দিতে পারি ডিলিট, অথবা নেমটা দিই আইডি। যেহেতু আমরা আইডিটা সেন্ড করবো সেক্ষেত্রে নেম দিলাম আইডি ভ্যালু। এখন ভ্যালুর মধ্যে যেটা দিয়ে রাখবো সেটাই তো সেন্ড হবে। এখন আমি কি আজীবন 1 সেন্ড করবো? এখানে দেখেন যে আমরা যেটা ইনপুট টাইপ দিছি কি ভ্যালু দিছি 1, তাই না? তো আমি কি সবসময় কি ভ্যালু 1 সেন্ড করব? এখানে দেখেন যে আমি যদি এটাতে ক্লিক করি তার মানে কি আমার ভ্যালু সেন্ড হতে হবে 2, যদি এখানে ক্লিক করি তাহলে আমার ভ্যালু হিসাবে সেন্ড হবে 7, যদি এখানে ক্লিক করি তাহলে ভ্যালু হিসাবে সেন্ড হবে 9। তো আমার কি সবসময় কি 1 কি ফিক্সড থাকবে? আমি যে বাটনে ক্লিক করি আমার শুধু 1 সেন্ড হবে?
ওয়ান সেন্ড হলে তো হবে না, যে আমি যতই যা করি আমার একটা ডাটাই বারবার ডিলিট হচ্ছে। তো আপনি এই ডাটা তো একবারই ডিলিট করতে পারবেন। একবার ডিলিট করার পরে যখন আপনি আবার ডিলিট বাটনে ক্লিক করবেন তখনই আপনার এরর দেওয়া শুরু করবে। তো সেক্ষেত্রে দেখেন আমরা যখন যে বাটনে ক্লিক করবো আমাদের সেই আইডিটা সেন্ড করতে হবে। তাহলে এখানে ভ্যালুর মধ্যে যে ওয়ানটা আমরা দিচ্ছি এই ওয়ানটা দেওয়া যাবে না, এখানে আমাদের আইডি দিতে হবে। এখন আইডিটা কোথায় পাবো? দেখেন তো ডাটা বেস থেকে আমরা এই আইটেম আইডি এর মধ্যে আমাদের সব আইডিগুলো আছে না, আমরা যে এখানে আইডিগুলো দেখাচ্ছি এই আইডিগুলো আমরা কোথা থেকে পাইছি? আইটেম আইডি, ওইটার মধ্যে থেকে ওইটা প্রিন্ট করে তো আমরা এই আইডিগুলো পাইছি। তো এখানে আমরা আইডি হিসাবে দিব, যে ভ্যালু হিসাবে দিয়ে দেবো ওই আইডিটা। এখন দেখেন যে সেকেন্ড ফার্স্ট মানে সেমিকোলন শুরু করছি শেষ করছি, সরি ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন শুরু করছি শেষ করছি, তাই না? এখানে আমরা সিঙ্গেল কোটেশন শুরু করছি শেষ করছি। এখন মাঝে যা আছে সব কিছু একটা স্ট্রিং হিসাবে কাজ করতেছে, কিন্তু আমাদের এইটা তো ভেরিয়েবল হিসাবে কাজ করাইতে হবে। আইটেম আইডি এটা আমাদের ভেরিয়েবল হিসাবে কাজ করাইতে হবে। তো ভ্যালু যেখানে আছে এটা আমরা সিঙ্গেল কোটেশন শুরু শেষ করি, তাহলে দুইটা স্ট্রিংয়ে ভাগ হবে। এখানে দুটো ডট দিই, দেওয়ার পরে আমাদের এখানে যেটা আছে এইটা আমরা কপি করে দিয়ে দিই, যে আইটেম আইডি। তাহলে আইটেম আইডির মধ্যে কিন্তু আমাদের সব কিছু আছে। এখন দেখেন যে আমি যখন যে বাটনে ক্লিক করবো তখন সেই আইডিটা সেন্ড হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আইডি সেন্ড হবে 6, যদি এখানে ক্লিক করি তাহলে আইডি হিসাবে সেন্ড হবে 1। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এবার রিলোড দিই একটা প্রবলেম আছে। এখানে দেখেন যে আপনার আইডিটা সব দেখাচ্ছে না, আইডি হিসাবে দেখাচ্ছে 1 2 4 5 7 6 7 সব কিছুই দেখাচ্ছে। তার মানে আপনি এটাতে ক্লিক করলে আপনার এই আইডিটা সেন্ড হবে। কিন্তু আমরা কি এরকম দেখাবো? সে তো শুধু দেখতে পারবে ডিলেট বাটনটা, এরকম ইনপুট টেক্সট টাইপ তো আর আমরা দেখাবো না। তো একটা কাজ করতে পারি যে আমাদের যে ইনপুট টাইপ আছে এখানে আমরা টেক্সট পরিবর্তন করে দিই হিডেন, যে যাই থাকে এটাই হিডেন অবস্থায় থাকবে, এটা আর দেখা যাবে না। এখানে দেখা যায় যে টাইপটা টেক্সট দিয়েছিলাম আমরা শুধু ওইটা টাইপটা দিলাম হিডেন, যে আমাদের ওইটা হিডেন অবস্থায় থাকবে। তো আমরা যদি এবার সেভ করি, সেভ করার পরে এখানে সে রিলোড দিই তাহলে দেখেন যে ইনপুট টাইপগুলো কিন্তু আর দেখাচ্ছে না, দেখাচ্ছে। এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আইডিটা সেন্ড হচ্ছে, কিন্তু আমরা তো এখানে সে রিসিভ করিনি। রিসিভ কি করছে? এই ডিলেট পেজে যদি আমরা রিসিভ করে প্রিন্ট করতাম তাহলে আমরা আইডিগুলো দেখতে পারতাম। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি রিসিভ করতে চাই তাহলে আমাদের ওয়ারেন্টি ডিলেট ডট পিএসপি যে পেজ আছে এই পেজে যাই, যাওয়ার পর যেহেতু পিএসপি স্ট্রাকচার অবশ্যই পিএসপি শুরু শেষ করি। এখানে দেখেন যে ওখান থেকে আমরা পাঠাচ্ছি কিসের মাধ্যমে? পোস্টের মাধ্যমে পাঠাচ্ছি না? এখানে দেখেন তো আমাদের মাধ্যমটা কি? পোস্ট। ফর্মের মধ্যে দেখেন যে মেথড দেওয়া আছে পোস্ট, আমরা পোস্টের মাধ্যমে পাঠাচ্ছি এবং কিসের আন্ডারে আছে? আইডির আন্ডারে আইডিটা আছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এবার ওইটা এখানে রিসিভ করতে চাই তাহলে কি লিখবো? যেহেতু পোস্টের মাধ্যমে পাঠাচ্ছি আগে আমরা প্রিন্ট করি $, পোস্ট, এর মধ্যেও আইডির আন্ডারে থাকবে আইডি, যে এখানে আমরা রিসিভ করলাম না, ডাইরেক্ট প্রিন্ট করে দিচ্ছি। আগে চেক করে দেখি যে আমরা যেটা সেন্ড করতে চাচ্ছি ওটা সেন্ড হয় কিনা। তো দেখেন তো জাস্ট এতটুকু যদি আমরা লিখে রাখি, এবার আমাদের ডিসপ্লে পেজে যাই। এটা আমাদের ডিসপ্লে পেজ, একবার রিলোড দিই, দেওয়ার পরে দেখেন যে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আইডি হিসাবে তার কথা কত 2। তো এবার ক্লিক করে দেখি, এখানে দেখেন যে আমার পেজ আছে কোনটা? ওয়ারেন্টি ডিলেট ডট পিএসপি, আইডি কত দেখাচ্ছে 2। আবার ব্যাকে যাই, এখানে দেখেন যে যদি আমি ক্লিক করি তাহলে সেন্ড হওয়ার কথা কত 10। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি ক্লিক করি তাহলে আমার আইডি আছে কত 10। তার মানে আপনি এখানে যেটাতেই ক্লিক করবেন সেই আইডিটাই আপনার ওই পেজে সেন্ড হবে। এবার যদি আপনি জাস্ট আপনি যে ফাংশনটা বানাইছেন ওই ফাংশনটা কল করে দেন তাহলে আপনার এই আইডিটাই ডিলিট হবে। এখন দেখেন যে আমরা যদি এটা ডিলিট করতে চাই তাহলে কি করব? এই আইডিটা তো ডাইরেক্ট প্রিন্ট করা যাবে না, এটা আমরা লোড করব। কিসে লোড করব? আমাদের যে আইডি নামক একটা ভেরিয়েবল আমরা এখানে লিখছিলাম মনে আছে? আমাদের যে ওয়ারেন্টি ডট পিএসপি ছিল এখানে আইডি লিখছি না?
এই আইডি ভেরিয়েবলের মধ্যে কি কোনো কিছু আছে? এটা তো জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। এই ভেরিয়েবলের মধ্যে আমাদের মানটা লোড করে দিতে হবে। এখন কোনটা লোড করে দেবো? যে ডিলেট পেজে আমরা যে আইডিটা রিসিভ করতেছি সেই আইডিটা আমরা লোড করে দেব আমাদের যে আইডি নামক ভেরিয়েবল আছে এইটার মধ্যে, তাহলেই আমাদের দায়িত্ব শেষ। এখন সেক্ষেত্রে দেখেন যে আমাদের ওয়ারেন্টি ডট পিএইচপি এর মধ্যে যে ক্লাসগুলো বা যে ফাংশনগুলো আছে এগুলো যদি আমরা ইউজ করতে চাই, ফার্স্টে এই পেজটা আমাদের এখানে কি করতে হবে? ইনক্লুড করতে হবে। তাহলে আমাদের আগে লিখতে হবে যে ইনক্লুড ওয়ান্স। ওই পেজটা কোন ফোল্ডারের মধ্যে আছে? DAL এই ফোল্ডারের মধ্যে আছে তো। এরপর পেজের নেম কি আছে? ওয়ারেন্টি ডট পিএইচপি। এখন যেহেতু ওই পেজে যত ভেরিয়েবল যত ফাংশনগুলো আছে ওইগুলো আমরা অ্যাক্সেস করতে চাই, অবশ্যই আমাদের একটা অবজেক্ট বানাইতে হবে। তো অবজেক্ট কীভাবে বানাবো? ডাব্লু নিউ ওয়ারেন্টি। দেখেন আমাদের এই দুইটা লাইন আমরা যখন ডিসপ্লে পেজ বানাইছি তখন কিন্তু এই দুইটা লাইন আমাদের দরকার হয়েছে। আপনি ডিসপ্লে পেজ দেখে আসেন, ইনসার্ট পেজ দেখেন, ইনসার্ট পেজেও দেখেন যে এই দুইটা লাইন। এবার ডিসপ্লে পেজে যান, ডিসপ্লে পেজেও দেখেন যে এই দুইটা লাইন। এই দুইটা লাইন আপনার লিখতেই হবে। হ্যাঁ, আপনার মেইন পেজ আছে যে DAL ফোল্ডারের মধ্যে যে ওয়ারেন্টি নামে পেজ বানাইছেন, মেইন পেজ আছে ওইটা। ওখানেই কিন্তু আপনার ইনসার্টের জন্য ইনসার্ট ফাংশন বানানো আছে, ডিলেটের জন্য ডিলেট ফাংশন, ডিসপ্লের জন্য ডিসপ্লে ফাংশন। তো সেক্ষেত্রে দেখেন আমাদের এই দুটো লাইন লেখা শেষ। এখন আমাদের ওই ভেরিয়েবল যেটা আছে ওই ভেরিয়েবলের মধ্যে আমাদের এই যে আইডিটা রিসিভ করবে এটা লোড করে দিতে হবে আর ফাংশনটা কল করে দিতে হবে, এটাই দায়িত্ব শেষ। এবং সেক্ষেত্রে দেখেন যে আমার কেউ যদি এখানে যে বাটন আছে ডিলেট বাটনে যদি ক্লিক না করে তাহলে কি আমার ডিলেট করার দরকার আছে? যদি ডিলেট বাটনে ক্লিক করে তাহলেই আমরা ডিলেট করব। তো সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি যে ইফ সেট পোস্ট, এখানে কোনটা দেব? যে আমাদের যে ডিসপ্লে পেজে যায় দেখেন যে এখানে একটা নেম দিছি না, যে বাটন আছে এই বাটনের নেম কি দিছি? ডিলেট। তাহলে আমাদের এখানে দিতে হবে ডিলেট। যদি ডিলেট বাটনে ক্লিক করে তাহলেই না আমি ডিলেট করব। ডিলেট বাটনে ক্লিক না করলে তো আমার ডিলেট করার কোনো দরকার নেই। তো সেক্ষেত্রে আমি আগে চেক করতেছি যে ডিলেট বাটনে ক্লিক হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে ডিলেট, DELET, ডিলেট। যদি ডিলেট বাটনে ক্লিক করে থাকে তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ করব? আমাদের যে ভেরিয়েবল ছিল সেই ভেরিয়েবলের মধ্যে আগে আইডিটা লোড করব। যদি লোড করতে চাই তাহলে কিভাবে করতে পারি? টেন্স টু ভেরিয়েবলের নেম কি ছিল? আইডি। এখন আইডির মধ্যে কি লোড করব? $পোস্ট আইডি। করিনি কি চাও? এখানে যে আইডি নামক যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা এখন কোথায় আছে? আমার ওয়ারেন্টি ডট পিএইচপি এই পেজে দেখেন আইডি নামক একটা ভেরিয়েবল আছে না, এবং এই ভেরিয়েবলটাই তো আমরা ফাংশনের মধ্যে কল করছি। এখন আমরা যখন এই ফাংশনের মধ্যে এই ভেরিয়েবলটা কল করছি তখন কি ওই ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু আছে? কোনো আইডি তো নেই। তো সেক্ষেত্রে দেখেন আপনি যখনই ডিলেট বাটনে ক্লিক করবেন তখন তো আপনার একটা আইডি সেন্ড হচ্ছে। যে আপনি যদি 1-এ ক্লিক করেন তাহলে আপনার আইডি সেন্ড হচ্ছে 1। এখন আপনি এই ডাটাটা ডিলেট করতে চাচ্ছেন বলেই তো আপনি আইডিটা সেন্ড করতেছেন। আপনাকে জাস্ট ডিলেট পেজে এই আইডিটা রিসিভ করতে হবে এবং ওই ভেরিয়েবলের মতো শুধু এই আইডিটা লোড করে দিতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমি এখানে যে কাজটা করছি যে আগে চেক করছি যে ও ডিলেট বাটনে ক্লিক করছে কিনা। যদি ডিলেট বাটনে ক্লিক করে থাকে তাহলে তো অবশ্যই একটা আইডি সেন্ড হয়েছে। যদি আইডিটা সেন্ড হয়ে থাকে আমি জাস্ট সেই আইডিটা লোড করে দিছি আমার ওয়ারেন্টি ডট পিএইচপি এই পেজে যে আইডি নামক একটা ভেরিয়েবল আছে সেটার মধ্যে। এখন দেখেন যে আমার তো লোড করে দেওয়া শেষ। আমি এবার জাস্ট ডিলেট নামে যে ফাংশন পাইছি ফাংশনটা কল করব। তো সেক্ষেত্রে দেখেন যে ডাব্লু টেন্স টু ডিলেট। এখন এখানে আমি স্টেটমেন্ট দিলাম জাস্ট একটা অ্যাকাউন্ট যে যদি ডাটা ডিলিট করতে পারে তাহলে তো আমার একটা মেসেজ দেওয়া উচিত যে ডাটাটা ডিলিট হয়েছে। হ্যাঁ কোথায়?
ফাংশনের মধ্যে তো আমরা একটা কি করছি দেখেন, ফাংশনের এখানে যে ওয়ারেন্টিতে পেজ আছে, এই পেজে তো ডিলেট নামে আমরা একটা ফাংশনই বানাইছি, যে এর মধ্যে আমরা যে আইডিটা দেবো সেই আইডিটাও ডিলিট করে দেবে। এই ফাংশনের কাজটাই হচ্ছে তো তাই। সেক্ষেত্রে দেখেন তো আমার ওই ফাংশনটা আমি জাস্ট কল করে দেব। আমার এখানে যে ফাংশনটা আছে, আমি ডিলিট নামে যে ফাংশনটা বানাইছি এখানে জাস্ট সেই ফাংশনটা কল করছি। এখন কল করার পরে ও যদি ডাটা ডিলিট করতে পারে তাহলে তো আমার একটা মেসেজ দেওয়া উচিত যে ডাটা ডিলিটেড, আর যদি না পারে তাহলে একটা এরর হয়েছে, এরর মেসেজটা আমরা দেখব। দেখেন যে যদি ডিলিট করতে পারে তাহলে ডাটা ডিলিটেড, আর যদি না পারে তাহলে প্রিন্ট করবে কিছু একটা এরর তো হয়েছে। এখন এররটা কোথায় আছে, এরর নামক একটা ভেরিয়েবল আছে না, এর মধ্যে তো আমার সব ধরনের এরর দেখাবে। এখানে ইলস না লিখলেও আপনার ইলস হিসাবে কাজ করে, সমস্যা নেই। মুখস্থ করার তো কোনো দরকার নেই, আপনি কাজ করেন 5টা প্রজেক্ট করলে আপনার এমনিতে মুখস্থ হয়ে যাবে। আমি প্র্যাকটিস করছিলাম অনেকবার, আমার এখনও কিছু কাজ আছে, এজাক্সের কিছু কাজ আছে, আমি সকালে একবার প্র্যাকটিস করছি, দুপুরে ভুলে গেছি আবার করছি, রাত্রে খাওয়া দাওয়া বাদ দিতে আবার করছি, এখনও কিছু কাজ আছে আমার, ওইগুলো প্র্যাকটিস করতে গেলে অবস্থা খারাপ। তো আপনারা প্রজেক্ট করেন, দেখা যাচ্ছে যে বিক্রির জন্য প্রজেক্ট করার দরকার নেই, নিজের শেখার জন্য কয়েকটা প্রজেক্ট করেন, টোটালটা ক্লিয়ার হতে পারবেন। আর যদি মনে করেন যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলোই শুধু বারবার দেখবেন, এটা দেখলে লাভ হবে ঠিক আছে, কিন্তু নিজের মতো করে প্রজেক্ট করতে হবে। এখানে যেগুলো আছে এগুলো দেখেন, দেখার পরে চেঞ্জ করে করে নিজে কাজ করেন, সেটা সবচেয়ে বেটার হবে। আমি যখন কাজ করছি আপনাদের তো ইরো সম্পর্কে আমি বলে দিচ্ছি যে এখানে এই ধরনের ইরোর আসতে পারে, কিন্তু আমি যখন ট্রেনিং করছিলাম ইরো সম্পর্কে আমার কোনো কিছু বলছিল না, শুধু এরকম কিছু ভিডিও দিয়েছিল। আর আমার সমস্যা যে আমি যা শিখি এটা দেখা যাচ্ছে এখন কোর্স করতে দিই 6 মাস পরে বুঝতে পারি, এটা ছিল আমার প্রবলেম। যে আমি তখন কোর্স করছি কিন্তু 6 মাস পরে এসে বুঝতে পারছি যে আসলে সমস্যা। স্যাররাই ফোন দিলে স্যার বিজি, হেল্প করে না। তারপরে ধরেন যে আমার সেই প্রবলেমগুলো সলভ করতে অনেক সময় নেই, যার কারণে আমার এগুলো কমপ্লিট করতে সময় লাগছে। আমি হয় ইউটিউবের হেল্প নিয়েছি অথবা কারোর কাছে গেছি। তো আপনাদের যে ধরনের প্রবলেম আসতে পারে, আমি তো বলে দিচ্ছি যে এখানে এই ধরনের প্রবলেম আসতে পারে, কারণ এই প্রবলেমে আমি পড়ছি। এখন দেখেন যে আমাদের ডিলেট ফাংশনের কাজ শেষ, ঠিক আছে, আমাদের ডিলেট ফাংশনের কাজ শেষ। এবার আমরা ডিসপ্লে পেজে যাব। ডিসপ্লে পেজ আপাতত যেটা আছে 18, এটাতে ক্লিক করি, দেখা যাক কী হয়। তো দেখেন যে ডাটা ডিলেটেড দেখাচ্ছে। এখন ডাটা যে অরিজিনালি ডিলেট হচ্ছে কিনা এটা তো আমাদের দেখতে হবে, তাই না? তো দেখার জন্য এখন আছি কোন পেজে, ওয়ারেন্টি ডিলেট পেজে আছি। তো এটা আমরা বাদ দিই, ডিসপ্লে পেজে যাই, যে দেখি যে 18 নাম্বার কি ডাটা আছে, 18 নাম্বার ডাটা নেই। কিন্তু দেখেন যে আমি ডিলিট করলে আবার ডিলিটেড দেখাচ্ছে, কিন্তু এখানে যদি আউটপুটটা দেখাতো তাহলে দেখতে অনেক সুন্দর দেখাতো, যে আমরা ডিলিটও দেখতে পারতেছি সাথে আউটপুটটাও দেখতে পারতেছি। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করে আসতে পারি যে আমাদের যে আইডিটা ডিলিট হচ্ছে কীভাবে, আমার আইডি প্লাস নেম দুটোই ডিলিট হচ্ছে, কিন্তু আমার নেমের মতো তো আছে ফাঁকা, কোনো কিছু তো আমি ইনসার্ট করিনি, সেক্ষেত্রে আমার আইডিও ডিলিট হচ্ছে, নেমটাও ডিলিট হচ্ছে। আইডি তো থাকবে না, আইডি থাকে, আমি তো টোটাল রোটাকে ডিলিট করে দিচ্ছি, তখন আইডিটাও তো রোর মধ্যেই আছে। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা এখানে একটা কাজ করতে পারি, ইনক্লুড ওয়ান্স। কোনটাকে ইনক্লুড করে দেব, আমাদের যে পেজটা আছে ডিসপ্লে পেজটাকে, WARRANTY ওয়ারেন্টি ডিসপ্লে। ওয়ারেন্টি ডিসপ্লে ডট পিএইচপি এই পেজটাকে আমরা ইনক্লুড করে দিলাম। এবার দেখেন যে আমরা কষ্ট হলেও একবার ডিসপ্লে পেজে যাই। এটা আমাদের ডিসপ্লে পেজ, তাই তো? এবার আমরা 19 নাম্বার যেটা আছে এটা আমি ডিলিট করি। দেখেন ডাটা ডিলিটেড, আবার টেবিলটাও কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি।
আপনার এই ডিলেট পেজেই আছে, কিন্তু ডিলেট পেজে তো আমরা ওই ডিসপ্লে পেজটাকে ইনক্লুড করে দিছি, যে ডিসপ্লে পেজে যা আছে ওটা রান টাইমে কপি করে ডিসপ্লে আমার ডিলেট পেজেই দেখাই দিচ্ছে। তো সেক্ষেত্রে তো আর প্রবলেম নাই। এবার চোখ বন্ধ করে ডিলেট করতে থাকেন। হ্যাঁ, আমরা ডিলেট পেজেই আছি, কিন্তু দেখতেছি তো ডিসপ্লে পেজ, তাই না? ডিলেট করা কত ইজি ব্যাপার, কষ্ট করে আর ডাটা পেজে যাওয়া লাগে না, ডিলেটও করা লাগে না। এখন আপনি যদি ওইগুলো আনতে চান কিছু করার নেই, আবার ইনসার্ট পেজে যেতে হবে, যাওয়ার পরে আবার ডাটা ইনসার্ট করে আসবেন, ঠিক আছে? এখন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা দেখেন যে আমরা ডিলিট করছি, যদি ডিসপ্লে পেজে যাই তাহলে দেখেন যে 1 আছে, 1-এর পরে 2 আছে, তারপর 22, 3, 4, 5, 6, এগুলো আবার কি দোষ করলাম, একবারে 22। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে তো আমরা আইডিগুলো তো ডিলিট করে দিছি, তাই না? আমাদের যে ডাটা পেজ আছে, ডাটা পেজে যাই, এবার এখানে এসে জাস্ট একটা রিলোড দিই, তাহলে দেখেন যে আমাদের ডাটা পেজ আছে ফার্স্টে 1, তারপরে 2, তারপরে 22, এই তো। কিন্তু আমাদের প্রবলেমটা এখানে যে আমাদের 1 দেখাচ্ছে, 2 দেখাচ্ছে, তারপরে 22 দেখাবে কেন? ডাটা পেজে 22 থাক, সমস্যা নাই, কিন্তু আমার ডিসপ্লে পেজে এখানে তো 3 দেখানো উচিত। এখানে তো আমার 3 দেখাইতে হবে, 3 দেখাইতে হবে না? এখন আমি যদি আপনাদের একটা পেজ দেখাই, সেটা হচ্ছে নেটলাইন নাই। এটা দেখেন যে আপনারা যখন রেজিস্ট্রেশন করছিলেন না, অনলাইনে রেজিস্ট্রেশন করছিলেন তো আপনারা, এটা হচ্ছে যে জাস্ট অ্যাডমিন প্যানেলের জন্য, যে কে কে রেজিস্ট্রেশন করছে, কি কি নেম দিছে, কয়টা থেকে কয়টা ব্যাচ, সবগুলো এখানে ছিল। আর এটা যেহেতু একমাত্র আমি ছাড়া অন্য কেউ দেখতে পারে না, তো আমার পেজ আমি ডিজাইন করবো কি করবো না, এটা তো আমার ব্যাপার, তাই না? যার কারণে দেখেন তো আমি কোনো ডিজাইন করে নাই, শুধু একটা টেবিল আছে, টেবিলে 2টা জাস্ট কালার দিয়ে দিয়েছি, আর এখানে এডিট ডিলিটে জাস্ট একটা অপশন আছে। যেহেতু ডিলিটটা না দেখলে আমাদের বস আবার রাগ করতো যে ডিলিট করতে পারতেছি না। তো এখানে দেখেন যে যেটা দেখাচ্ছে এখানে আমার 2 আছে, তাই না? এটা দেখেন 2, অথবা এদিক থেকে দেখি এটা আছে 42। তো 42-এর পাশে যেটা আছে এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে উপরে ইউআরএলটা একটু খেয়াল করবেন। ইউআরএল কত সেন্ড হয়েছে? 45। কিন্তু আমি কি 45-এ ক্লিক করছি? ক্লিক তো করছি 42-এ। তার মানে আমি আমার ডাটাবেজে যাই থাক না কেন, আমি ইউজারে দেখানোর সময় কিন্তু সিরিয়ালি সব কিছু দেখাইছি, যে সবাই যখন দেখবে তখন এখানে দেখেন যে সিরিয়ালি সব কিছু আছে, কিন্তু আমার ডাটাবেজে কিন্তু এভাবে সিরিয়ালি নেই, যে 1 আছে, 1-এর পরে 10ও থাকতে পারে, 15ও থাকতে পারে, বাকিগুলো নেই। এখন আপনারা যেটা নিয়ে কাজ করতেছেন দেখেন যে এখানেও কয়টা আছে, 1 আছে, 2 আছে, তারপর 22। কিন্তু ইউজার যদি দেখে যে ইউজারে আপনি এভাবে দেখেন যে 1 আছে, 2 আছে, তারপর 22, ইউজার বলবে বাকি ডাটাগুলো কই? এখানে তো আমার সিরিয়ালি দেখাইতে হবে, তাই না? তো আমরা যদি সিরিয়ালি দেখাইতে চাই তাহলে দেখেন যে আমাদের যে ডাটা ডিসপ্লে যে পেজ আছে, ডিসপ্লে পেজে যাই, ডিসপ্লে পেজে এখানে আমরা আইডিগুলো দেখাচ্ছি। এখানে আমরা কি দেখাচ্ছি, ডাটা পেজে যে আইডিগুলো আছে সেই আইডিগুলো তো আমরা এখানে দেখাচ্ছি। তো এখানে আমরা আইডিগুলো দেখাবো না, আইডিগুলো না দেখায় আইডিগুলো জাস্ট ডিলিট করি। এখানে একটা ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে $i, এটাকে ইনক্রিমেন্ট করে দেবো ++, যে আমার লুপটা যে কয়বার ঘুরবে এটার সাথে 1-1 করে যোগ হবে। তো সেক্ষেত্রে দেখেন যে এটা আমি i++ করলাম, কিন্তু আইটাকে তো আগে আমার ডিক্লেয়ার করতে হবে, এটা অবশ্যই লুপের বাইরে, আমার যে ফর ইচ আছে এটার বাইরে আমি আইটাকে ডিক্লেয়ার করবো, যে আয়ের মান দিলাম 1, যে লুপটা যখন একদম ফার্স্টে ঘুরবে তখন আয়ের মান থাকবে 1, যখন 2বার ঘুরবে ওই 1-এর সাথে আবার 1 যোগ হবে, যখন 3বার ঘুরবে ওই 2-এর সাথে আবার 1 যোগ হবে, তাহলে আমার সিরিয়ালি সব কিছু দেখাবে। এখন দেখেন যে আমি এটার মান দিলাম 1, তারপরে এখানে ওইটাকে জাস্ট
ইনক্রিমেন্ট করে দিলাম। এখন দেখেন তো এখানে কি আমি কোনো আইডি দেখাচ্ছি? ডাটাবেসের আইডি কিন্তু এখন আর আমি দেখাচ্ছি না। হ্যাঁ, এখানে শুধু আমি সিরিয়াল দেখাবো 1 2 3 4। আপনারা যে ফর্ম দেখলেন এখানেও কিন্তু আমি ডাটাবেসের আইডি দেখাইনি। এটা আমি নিজের জন্য করছি, তারপরেও আইডি দেখাইনি, এখানে সিরিয়ালই আছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি এবার আমাদের পেজটা লোড দিই, তাহলে 1 2 পরে কি আছে? 3 আছে, এরপরে কিন্তু আর 22 নেই। এবার আপনি ডাটা ইনসার্ট করেন, ইনসার্ট পেজে যাই, এখানে কিছু একটা লিখে সাবমিট করি, ডাটা সেভ আসছে। ওকে, দেখেন যে আমাদের যদি ডাটা সেভ হয় তাহলে এবার আমরা ডিসপ্লে পেজে যাব। দেখেন তো এগুলো সব সিরিয়ালে আছে তো, এখানে দেখেন তো আমার সব কিছু কিন্তু সিরিয়ালে আছে। এবার যদি আমরা ডাটা পেজে দেখি যে আমরা এত ডাটা ইনসার্ট করলাম তাহলে অবস্থা কি? এখানে দেখেন যে 1 2 তারপরে কিন্তু 3 4 9 শুরু হয়েছে 22 পর থেকে কিন্তু শুরু হয়েছে। এখানে আমার আইডি যাই থাকে, এই আইডিটা দিয়ে তো আমি জাস্ট দুইটা কাজ করতেছি, একটা হচ্ছে এডিট করব, ডিলিট করব, বাকি তো এই আইডি দিয়ে আর কোনো কাজ করতেছি না। তো সেক্ষেত্রে আমার আইডি নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি যে ডিসপ্লে পেজ বানাবো, এই ডিসপ্লে পেজে কখনো ভুল করেও আমি আইডিটা দেখাবো না। যদি একজন হ্যাকার যদি এই আইডিগুলো জানতে পারে, আইডি দিয়েই সব কিছু করা যায়। তো সেক্ষেত্রে দেখেন তো আপনার আইডিটা দেখানোর দরকার নেই। এখন কি আপনার সিরিয়ালে ডাটা দেখানোর কোনো সমস্যা? আমরা জাস্ট ওটাকে ইনক্রিমেন্ট করে দিলে আমাদের সিরিয়ালে দেখাবে। তো দেখেন যে ডিলেটটা নিয়ে সমস্যা কিনা। এটা যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি এডিটটাও একদম ইজি ব্যাপার বুঝতে পারবেন, কিন্তু আগে ডিলেটটা ক্লিয়ার হইতে হবে। এখানে দেখেন তো আপনাদের যে ওয়ারেন্টি টেবিল নিয়ে আমি এত কাজ করতেছি, আসলে তো ওয়ারেন্টি টেবিল নিয়ে এত কিছু করার কোনো দরকার নাই। কারণ ওয়ারেন্টি টেবিল আপনার ডাটা হিসেবে যাবে হাইয়েস্ট কত 1 ইয়ার 2 ইয়ার অথবা 3 ইয়ার করে। ইলেকট্রনিক্স ডিভাইস অথবা আপনার গাড়িতে আপনি কত বছরের ওয়ারেন্টি দেবেন? 5 বছর? তাহলে তো ব্যবসায় লালবাজি। 10 বছর ওয়ারেন্টি দিবেন? তাহলে তো কিছুদিন পরে ব্যবসা বন্ধ করতে ঘুরতে হবে। লাইফ টাইম র্যামের ওয়ারেন্টি তো লাইফ টাইম, এখন তাও দেয় না, দিলে 2 বছর পরে র্যামের কোম্পানি দেখা যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো লাইফ টাইম কোনো কিছু ওয়ারেন্টি দেওয়ার দরকার নেই। তো এখানে দেখেন যে আমরা যে এডিট ডিলেট যা কিছু করতেছি, আমাদের মেন উদ্দেশ্য একটাই যে এই কাজগুলো করতে হবে আমাদের প্রোডাক্ট টেবিলে। এখন প্রোডাক্ট টেবিলে দেখেন যে আমাদের কলাম হবে কয়টা? কমপক্ষে 8টা 10টা, এবং ওখানে ইমেজ আছে, তাই না? তো আপনি যদি ছোটো ছোটো টেবিলতে এগুলো প্র্যাকটিস করেন, এগুলো যদি ক্লিয়ার হইতে পারেন, তাহলে কিন্তু বড় টেবিলে যে আর অনেক কোড দেখে ভয় পাবেন না। তো আমার লাস্ট উদ্দেশ্য এটাই যে ছোটো ছোটো যে টেবিলগুলো আছে এগুলো আগে কমপ্লিট করতে হবে। এগুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে বড় টেবিলটা কোনো ব্যাপারই না। এখানে না বুঝলেও সমস্যা নাই, কারণ টেবিল তো কেবল একটা, আরও তো বাকি 4টা টেবিল আছে। তো এই 4টা টেবিলেও আমাদের এই একই কাজ করতে হবে। আপনি একবার বুঝবেন না, দ্বিতীয়বার অবশ্যই বুঝবেন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার, না হলে 4র্থবার, আর যদি না হয় তাহলে একদম 20 বছর পরে বুঝবেন, সমস্যা নেই, বুঝতে পারবেন, সমস্যা নেই। আর আমি আপনাদের লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে দেবো, সমস্যা নেই। আমাদের সকালের ব্যাচে 2জন স্টুডেন্ট আছে, ওরা অনেক আগে কোর্স করছে, 1 থেকে 1.5 বছর আগে, এখনও রিপিট করে। আমি বলছি যতদিন আমি ক্লাস নেবো রিপিট করতেই থাকবা, সমস্যা নেই। তো আপনাদের যদি এরকম দরকার হয় রিপিট করবেন। যে এখন সিট আছে 16টা, বাকি যদি 2জন বসে থাকে আমার কি লস? আমার তো কোনো লস নেই, কোম্পানিরও লস নেই, কারণ যারা রিপিট করে তাদের তো আর টাকা নেয় না, তাদের তো ফ্রি। আপনি যদি এরপর আবার রিপিট করেন তা আপনার কাছ থেকে তো আর টাকা চাবে না। কিন্তু কথা হচ্ছে আমি যদি বলি হ্যাঁ রিপিট করতে পারবেন, তাহলে পারবেন, ঠিক আছে। আমি যদি পারমিশন না দিই তাহলে কিন্তু সিএসএল আর রিপিট করতে দিবেন না, সমস্যা নেই। আপনারা সবাই রিপিট করতে পারবেন যদি কাজ শেখার ইচ্ছা থাকে। আর যদি ক্লাস আসে মনে করেন যে ঘুমোবো, তাহলে আর এত কষ্ট করে আসে দরকার কি, তাই না? এখানে দেখেন যে কিছু প্রবলেম আছে, বলেন। আচ্ছা, আমি ওটা দেখতেছি, তার আগে কিছু প্রবলেমটা দেখাই দিই। এখানে দেখেন যে আমাদের ডিসপ্লে পেজ, তাই না? এটা আমাদের ডিসপ্লে পেজ, আর এটা আমাদের ইনসার্ট পেজ। আজকে আমরা ডিলেটটা তো কমপ্লিট করতে পারছি, এডিটটা আমরা আজকে কাজ করতে পারছি না, যেহেতু ডিলেটটা যদি ক্লিয়ার হইতে পারে তাহলে এডিটটা একদম ইজি ব্যাপার। তো আজকে কিছু প্রবলেম দেখাই দিই। প্রবলেমটা হচ্ছে যে এখানে যে আমরা টেক্সটগুলো লিখতেছি, এটা কি দিছিলাম আমরা? ভার ক্যারেক্টার।
এখন সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি টেক্সট না লিখে শুধু নাম্বারও দিয়ে দিই তাহলে কিন্তু সেভ করে নিচ্ছে, তাই না? এখানে দেখেন যে আমরা কিছু না লিখে শুধু নাম্বার লিখবো, হিসেবে তো একটা মেসেজ দেওয়া উচিত ছিল যে নাম্বার নিবে না, বারকে একটা দিতে হবে। কিন্তু দেখেন যে ডাটা সেট সাকসেসফুলি দেখাচ্ছে, এখানে সে রিলোড দিলেও আবার ডাটা দেখাচ্ছে। এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম আছে যে যারা একটু মস্তান টাইপের, যদি মনে করে যে আমারটা এরকম বোল্ড আকারে দেখাবো, ডাটা সেন্ড করে দিলাম, এখন এখানে আসি রিলোড দিই, দেখেন তো একটু বোল্ড করে দেখাচ্ছে না? কিন্তু দুঃখের বিষয় এটা নিচেই, এটা কিন্তু বোল্ড করে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে হাসান লেখাটা দেখেন তো আগের যেটা আছে এটা থেকে বোল্ড দেখাচ্ছে কিনা। এটা কিন্তু অবশ্যই বোল্ড দেখাচ্ছে। এখন যদি এরকম হয় যে ও হাসান তো লিখছেই, যদি এরকম HTML ট্যাগ লিখে তারপরে সাবমিট করে দিলাম, আমরা তো সুন্দরভাবে দেখা দিলাম ডাটা সেট সাকসেসফুলি। এরপর ডাটাবেজের অবস্থা কী হবে নিচে দেখেন কত সুন্দর ডাটাবেজ দেখাচ্ছে। এখন আমি যে ইউআরএলটা দিছি, ইউআরএলটা তো আমি ঠিকমতো লিখিনি বা আমার ঠিকমতো লেখা হয়নি। যদি আমি ওটা ঠিকমতো লিখতাম তাহলে দেখা যাচ্ছে যে ওয়েবসাইট আপনার, কিন্তু আপনি গুগলের পেজ দেখতেছেন, অথবা যদি ইউটিউবের লিঙ্ক দিয়ে দেন তাহলে ইউটিউবের ভিডিও দেখবেন আপনার ওয়েবসাইটে। তো এই যে প্রবলেমগুলো আছে এগুলোই এসকিউএল ইনজেকশন, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আর পিএসপি যত সিকিউরিটি দেওয়া যায় সেগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে কাজ করব। এখন দেখেন তো এখানে আমরা লিখছি না ওয়ারেন্টি ডিসপ্লে ডট পিএসপি, তাই তো? এখন হ্যাকিংয়ের একটা কোড আছে, সেটা যদি আমি জাস্ট এখানে লিখে দিই, আমার যদি এই যে পেজটা আছে এই পেজটা যদি আমার ডাটাবেজের সাথে কানেক্টেড অবস্থায় থাকে, এখানে ওই কোডটা লিখলে আপনার এই ডাটাবেজ, আপনি যে ডাটাবেজ ইউজ করছেন সেই ডাটাবেজের ইউজার নেম কী, পাসওয়ার্ড কী, কয়টা টেবিল আছে, টেবিলে কী কী ডাটা আছে, ডিটেলস দেখা যায়। তো এই প্রবলেম যেগুলো আছে যে হ্যাকিং রোধ করতে হবে আর কি, যে আমাদের যত যা আছে ও যতভাবেই ট্রাই করুক যে আমাদের ডাটাবেসটা যেন দেখতে না পারে, আমাদের ডাটাবেসে যে আইডিগুলো আছে আইডিগুলো যেন দেখতে না পারে, আর এরকম যেন এসকিউএল ইনজেকশন না দিতে পারে। আপনি দেখেন যে যখনই ডাটা হিসেবে দিয়ে দিচ্ছে ট্যাগ, HTML যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো তো আর আপনার পেজে শো করবে না, আপনার ওই ট্যাগগুলো ডাইরেক্ট কাজ করেই দেখাবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা বোল্ড দিচ্ছি, এজন্য বোল্ড দেখাইছে। আমরা যদি স্ট্রং ট্যাগ দিতাম তাহলে সেটা বোল্ড করে দেখাইতো। এখন আপনার যে পরিচিত যেসব ট্যাগ আছে, HTML যেসব ট্যাগ আছে সবগুলো এখানে দিয়ে প্র্যাকটিস করেন, যত HTML ট্যাগ পারেন। বলেন কী কী ট্যাগ মনে আছে? তাহলে দেখেন যে আমি একটা নেম লিখছি, নিচে একটা আন্ডারলাইনও দিয়ে দিচ্ছি, এই স্যার যে ট্যাগ ছিল সেটা ইউজ করছে। তো আপনার এই HTML যত ট্যাগ আছে আপনি সবগুলো লিখবেন, এরকম কাজ করবে। তো এখানে যে কাজগুলো আছে এই কাজগুলো যেন না করে, আমাদের সেই কাজগুলো নিজেদের করতে হবে। এখন দেখেন যে আমি আপনাদের আজকে যে প্রবলেমগুলো দেখালাম এই প্রবলেমগুলো আপনাদেরই মনে রাখতে হবে, কারণ আমি ফাঁকি দিতেই পারি, এটা স্বাভাবিক ব্যাপার। আমি সকালের ব্যাপারেও বলছি যে আমি আপনাদের যে প্রবলেমগুলো দেখাই দিলাম, দেখা যাচ্ছে যে ভবিষ্যতে আমি যদি নাও দেখাই আপনাদের মনে করতে হবে যে স্যার এই প্রবলেমগুলো ছিল, এগুলো আমাদের দেখানোর কথা ছিল। কারণ দেখা যাচ্ছে আমার যখন মন মেজাজ খারাপ থাকবে আমি চাইবো যে 2 দিনে শেষ করে দিতে, যে আমার যদি অবস্থা খারাপ হয় আমি চাইবো 2 দিনে কোর্স শেষ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কিছু বাদ দিয়ে দেবো, আমি অনেক কিছু বাদ দিতে পারি, যেহেতু আপনারা ফার্স্ট কোর্স করতেছেন, এর আগে তো আর কেউ কোর্স করছেন। এখন এর মধ্যে যদি আমি কোনো ফাংশন বাদ দিই বা কোনো টপিক্স আমি দেখালামই না, আপনারা তো ধরতে তো আর পারবেন না। আপনার মনে করেন যে আমি কোর্স ঠিকই শেষ করছি,
তো এখানে যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো আমি আপনাদের আগে থেকে দেখাই দিলাম, যে আমি যদি এই প্রবলেমগুলো বাদও দিতে চাই আপনারা মনে করে দেন যে এই প্রবলেমগুলো দেখতেই হবে। যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান এই প্রবলেমগুলো খুবই ইম্পর্ট্যান্ট। যে আপনি একটা ওয়েবসাইট মানে দুদিন পরে যদি দেখেন যে ডাটাবেস নেই, অথবা ডাটাবেসে যদি এরকম একটা অন্য ওয়েবসাইট দেখায়, তো সেক্ষেত্রে কিন্তু আসলে প্রবলেম। তো দেখেন যে আজকে যেগুলো আছে আজকে আর বেশি কিছু দেখাইতে যাচ্ছি না, যত ডিলেটটা কমপ্লিট আছে